ভাই 6 মাস ধরে ব্র্যান্ডিং করতেছি, আমার সেল বাড়ে না কেন? 6 মাস কোনো মাস হইলো ভাই? কাস্টমারে বললে মোচামুচি করে, ভাই 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 এত আপনি এত খাইস্টামি করেন না ভাই। কত টাকা লাগবে জানেন? 10 টাকা 15 টাকা একটা প্যাকেজিং। হেড অফ মার্কেটার কেন, আপনার কোম্পানির মালিকও যদি চেঞ্জ হয়ে যায়, ব্র্যান্ড গাইডলাইন চেঞ্জ হবে না। আমার বই বের করার ইচ্ছা আছে, কিন্তু সেটা সায়েন্স ফিকশন। মার্কেটিং এর বই লিখবো আমি তো মার্কেটিং এর ভাই কিছু জানি না। কেউ যদি তার নিজের পার্সোনাল ব্র্যান্ডটা তৈরি করতে চায়, এস্টাবলিশ করতে চায়, আজকে এই সময়ে এসে আপনার কি মনে হয় যে কোন কোন জিনিসগুলা আসলে তার কনসিয়াসলি অ্যাভয়েড করা উচিত? এক্স্যাক্ট। আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত কিছু একটা পডকাস্টে দিয়েছেন। আমি দর্শকদের রিকোয়েস্ট করব যে একটু কষ্ট হলেও দেখতে, এবং এটা আমি কেটে সামনে দিয়ে দিব যদি এটা আমাদের একদম শেষের দিকের কথা। প্রলয় ভাই আজকে আমাদের পডকাস্টে এত ভ্যালু দিয়েছে। আপনি যদি আপনার পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ করতে চান, কিংবা আপনি যদি বিজনেস স্টার্ট করতে চান, যদি একটা এসএমই স্টার্ট করতে চান, আপনার হয়তো অনেক বাজেট নাই, কিন্তু তারপরে কিন্তু ব্র্যান্ড বিল্ড করাটা জরুরি। আপনি যদি ব্র্যান্ড বিল্ড করেন, এই ব্র্যান্ড আপনার একসময় বিজনেসটাকে বড় করবে, এই ব্র্যান্ডই কিন্তু আপনার সেলসটা এনে দিবে। তো এই সব কিছুই আমরা আজকে পডকাস্টে আলোচনা করেছি, চেষ্টা করেছি যতটুকু সম্ভব। জি, চেষ্টা করেছি। তো আমরা রিকোয়েস্ট করব, আমি রিকোয়েস্ট করব যে আজকের পডকাস্টটা একটু কষ্ট হলেও সম্পূর্ণ দেখতে। এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। প্রলয় ভাই, ধরেন যে অনেকে তো এখন বিজনেস করতে চায়, এখানে একটা প্রবলেম আছে যে আমি বিজনেস করতে চাই, আমি তো বুস্টিং দিলেই আমার পরের দিন থেকে সেলস আসবে, তো এটা আমার জন্য বেনিফিট, আমার ক্যাশ ফ্লোটা আসতেছে। বাট আমি যদি ব্র্যান্ড বিল্ড করতে চাই, ব্র্যান্ড বিল্ডিং এ তো টাকা লাগে, এবং সাথে সাথে কিন্তু সেলস আসে না। তো আসলে কি করা উচিত, আপনার কি মনে হয়? চমৎকার প্রশ্ন। এই প্রশ্নটা প্রায় আমাকে করা হয় এবং অনেকেই এই ব্যাপারটি নিয়ে ডিলেমায় ভোগে। সো এজ এ মার্কেটারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো যে ব্র্যান্ড বিল্ডিংটা আসলে তাদের জন্য যাদের একটা লং টার্ম ভিশন আছে। এখানে আপনি মানে ব্যাপারটা এরকম না যে আপনার অনেক টাকা পয়সা থাকতে হবে, হ্যাঁ, বা আপনার অনেক মানে একটা আলাদা ইনভেস্টমেন্ট থাকতে হবে। হ্যাঁ, এইটা থাকার দরকার অবশ্যই, মানে ব্র্যান্ডিং ইজ এক্সপেন্সিভ, কিন্তু তার মানে এই না যে দিস ইজ দ্য ফার্স্ট, ইট শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি অর প্রথম জিনিস যে এটা না ছাড়া হবে না। যেমন ফর এক্সাম্পল দেখেন, পার্সোনাল ব্র্যান্ডিং যদি আপনি করতে চান, আপনি বাংলাদেশে অনেকেই দেখবেন যে তারা ছোট ছোট করে একটু করে পার্সোনাল ব্র্যান্ডিং করেছে উইদাউট স্পেন্ডিং আ লট অফ মানি। ফর এক্সাম্পল দেখেন, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক বছর ধরে লেখালেখি করি। ফেসবুক অ্যাকাউন্টের বয়স আমার 2007 সালে খুলেছি, প্রায় 16-17 বছর, রাইট? সো ওই সময়টা থেকে আমি লেখালেখি করেছি, যদিও আমার প্রথমে প্রিপারেশন মানে আমার কোনো উদ্দেশ্য ছিল না যে আমি একটা বড় পার্সোনাল ব্র্যান্ডিং করতাম। যে আপনি আসলে জেনে করছেন কিনা যে একটা সময় আমি অ্যাবসলিউটলি না, আমি কখনো ভাবিও নাই যে আমি লেখক হব। ঠিক আছে, আমার কাছে এই প্রশ্নের এই কথাটা শুনে আমার অনেকে হাসতে পারে, ভাবে যে সবাই তো এই কথাটাই বলে, কিন্তু আমি আসলে অরিজিনালি আমি কখনো চিন্তা করি নাই যে আমি লেখক হব, বা আমি বাজারে আমার বই বেরোবে, আমার বই লোকজন কিনবে, বা লেখালেখি করে আমার ইনকাম সোর্স হবে। এটা কখনোই আই সোয়ার কখনোই আমার প্ল্যানিং এ ছিল না, স্পেশালি যখন আমি শুরু করেছি সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করা। তাহলে আপনি বলতে পারেন যে তাহলে আমার লেখালেখির উদ্দেশ্যটা কি? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি যখন আমার অনলাইনে লেখালেখি, আমি অনেক ছোটবেলা থেকে লেখালেখি করি। ক্লাস 5-এ আমি প্রথম উপন্যাস লিখি। ক্রিয়েটিভ রাইটিংস এর জন্য বেসিক্যালি অনলাইনে লেখালেখি শুরু আমার সূত্রপাত, বিশেষ করে যখন আমি অস্ট্রেলিয়া যাই পড়াশোনা করার জন্য। 2006-এ আমার একটা ইংলিশ ব্লগ ছিল, ইংরেজিতে লেখালেখি করতাম। আমার মনে হতো যে অস্ট্রেলিয়া যেহেতু আসছি, ইংরেজিতে পড়াশোনা করতেছি, আমার একটা ইংরেজি ব্লগ থাকা উচিত। 1 বছর করার পরে আমার মনে হইলো যে না, আমার চিন্তাটা ভুল আছে। ভুলটা কি? ওইখানকার ভাইয়াদের দেখতাম যে ভাইয়ারা যারা গেছেন, মানে ফার্স্ট জেনারেশন, এখানে যারা পড়াশোনা করার জন্য গেছেন, বিয়ে সেটেল ডাউন করে, বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয়ে যখন সেকেন্ড থার্ড জেনারেশন শুরু হয়েছে, তখন আস্তে আস্তে বাংলাটা হারাই যেতে শুরু করে। আনলেস ওই ভাইয়া বা ভাইয়ার ওয়াইফ তারা যদি এইটার ব্যাপারে কনসার্ন, কনসাসলি, বা এটার ব্যাপারে যদি কনসার্ন থাকে যে হ্যাঁ, আমাদের বাঙালি কালচার, বাঙালি ল্যাঙ্গুয়েজ, এটা ইনহেরেন্ট আমার কি বলে, আমার ইয়ের মধ্যে থাকবে, বাচ্চা কাচ্চাদের মধ্যে থাকবে, এটা হারাই যেতে দিব না। তাদের কথা বাদে বেশিরভাগই হারায় যায়। তখন আমার মনে হলো যে না, ইংরেজিটা এখানে এমনিই টিকে থাকবে, আপনি না চাইলেও টিকে থাকবে, বাংলাটা আপনাকে টিকায় রাখতে হবে এফোর্ট দিয়ে। আমি আমার ইংরেজি ব্লগটা ডিলিট করে আমি ব্লগিং শুরু করলাম, বাংলাতে ব্লগিং শুরু করলাম, এবং গুগলে সার্চ করলাম যে বাংলাতে ব্লগিং এর জন্য প্ল্যাটফর্ম আছে কিনা। তখন সামারিন ব্লগ পাইলাম। 2007 সালের শেষের দিকে আমি ব্লগিং শুরু করি। তারপর বেশ কয়েক বছর লেখালেখি করি, এবং লেখালেখিটার শুরুটা ছিল বলতে গেলে ক্রিয়েটিভ রাইটিংস, মানে সাহিত্য চর্চা যেটাকে বলে, গল্প, কবিতা, উপন্যাস। তারপর আমার লেখালেখি হচ্ছে রাজনীতি নিয়ে। আপনি কি আইডিতে লিখতেন? আমি 2008-এর দিকে, তখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি মাত্র। আচ্ছা, তখন আমি সামহারিন ব্লকে, তো সামু বলতো সবাই, সামু বলতো, হ্যাঁ আমিও সামু বলি, এখনো সামুতে পড়তাম, রিডার ছিলাম। এবং তখন কিন্তু অনেক সিরিয়াস টাইপের
রিডার এবং ব্লগার দুইজনই ছিল। হ্যাঁ এরকম পোস্ট খুব মাঝে মাঝে ওই সময় পড়তেন বা ওয়াও, এরকম পোস্ট খুব মাঝে মাঝে দেখতাম যে আমি সব কাজ শেষ করে সামুতে না আসলে আমার ভালো লাগে না, এই টাইপের সিরিয়াস পাঠক ছিল, সিরিয়াস লেভেলে অ্যাডিকশন ছিল আমার। সামার ইন ব্লগ, মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় লেখে, ব্লগ তো সোশ্যাল মিডিয়া না। তখন ওই সময় ইমার্জিং প্ল্যাটফর্ম ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, নট অনলি বাংলাদেশ, যে সবাই ব্লগারদের ব্লগিংটা উত্থান হচ্ছে তখন, এবং ব্লগারদের সবাই তো খুব রেসপেক্ট করতো, সেলিব্রেট করতো, ও আমি ব্লগার। তো ওই সময়টাতে আমি টানা কয়েক বছর ব্লগিং করছি, এবং এক সময়ে আমি খুব জনপ্রিয় ছিল আমার এই নামটা, ব্লগার প্রলয় হাসান নামে আমাকে চিনতো সবাই। ওকে। তো এখনো আমার পুরনো ব্লগ বন্ধুরা যারা আছে তারা আমাকে বলে যে ভাই তুমি যতই বই বাইর করো, যতই মার্কেটিং লিখে লো, তুমি ব্লগার প্রলয় হাসান আমার কাছে। ভালো লাগে আমার খুব। তো ওই সময়টাতে আমার খুব ভালো লাগলো জেনে যে আপনি ওই সময় শুরু করেছিলেন, কারণ বাংলাদেশে খুব অল্প কিছু সংখ্যক লোক তখন ব্লগিং করতো। ব্লগিং জিনিসটা কি জানতোই না তখন বাংলাদেশের মানুষ। আমি পাঠক ছিলাম, আমি লিখতাম না, আমি রেগুলার পড়তাম। তো আচ্ছা, সেটাও তো অনেক। আমি 10-এ মুভ করি ফেসবুকে, 9-10-এর দিকে, এবং ঘোষণা দিয়ে চলে আসি যে আমি আর ব্লগিং করবো না সামু ব্লগে। তার কারণ হচ্ছে কিছু পক্ষপাতিত্বমূলক আচরণ করছিল ব্লগ কর্তৃপক্ষ, এবং আমি সহ, শুধু আমি না, ওই সময় আমার ক্ল্যানে যারা ছিল, আমার পিয়ার বা আমার কমিউনিটির লোকজন সবাই মাইগ্রেট করে চলে আসছে অন্য জায়গায়, কেউ অন্য ব্লগে গিয়েছে, কেউ ফেসবুকে আসছে। টু অ্যান্সার ইউর কোশ্চেন ভাই, যে ব্র্যান্ডিং এর কথা বলতেছেন, যে আমার ওই সময়টাতে আমার একটা বড় অংশ মনে হইতো যে আমি কন্টিনিউসলি ব্লগ করে গেছি, এবং আমার কাছে মনে হইতো যে আমার লেখার মান খুব ভালো। তখন আসলে আমি কুয়ার ব্যাংক ছিলাম। কুয়ার ব্যাংকে দেখবেন যে মনে হবে কি কুয়াটাই সমুদ্র। যখন আস্তে আস্তে অন্য ব্লগারদের লেখা পড়লাম, যেটা আপনি বললেন যে তখনকার ব্লগারদের কিছু ব্লগারদের লেখার ডেপথ অনেক গভীর ছিল, তখন আমার মনে হলো ভাই এদের লেখার তুলনায় আমার লেখা তো কিছুই না। তখন তাদের লেখা পড়ে না আমার হীনমন্যতা ভোগ শুরু করলাম যে আমি তো, আমার লেখা তো আবর্জনা, ছাইপাশ, আমার আসলে লেখাই উচিত না, আমার আসলে প্রচুর পড়া উচিত, কিভাবে লেখালেখি করতে এটা শেখা উচিত, তারপরে লেখা ট্রাই করা উচিত, না হলে এটা আসলে জাস্ট ডিসগ্রেস ফর মাইসেলফ। তারপর কিন্তু আমি লেখালেখি থামাইলাম, কিন্তু যারা প্রতিষ্ঠিত ব্লগার তারা তখন আমার ওয়ালে এসে, এখন বলছিস, তখন বলা যায় যে আমার ব্লগ বাড়িতে এসে তখন তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো, এনকারেজ করলো যে না প্রলয় তুমি ভালো লিখছো, তবে তোমার এই জায়গায় এই জায়গাগুলিতে ইমপ্রুভ করতে হবে। মানুষ কিন্তু সমালোচনা নিতে পারে না বাংলাদেশের বেশিরভাগ, অনেক বড় বড় প্রতিষ্ঠিত লেখক, কবি, সাহিত্যিকদের আমি জানি তারা সমালোচনা নিতে পারে না, গঠনমূলক সমালোচনা করলেও তারা বিরক্ত হয়। আলহামদুলিল্লাহ আমার মধ্যে এই জিনিসটা নাই, আমি সমালোচনাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। এই ব্যাপারটা কিন্তু গড়ে উঠছে ওই ব্লগ জীবন থেকে, যে অন্যরা আমার গঠনমূলক সমালোচনা করতো, আমার লেখার ভুল ধরাই দিত। এই ব্যাপারটা আমি তখন সিরিয়াসলি নিয়ে নিজেকে অ্যামেন্ড করার ট্রাই করলাম, এবং করতে করতে কয়েক বছর পরে দেখলাম যে না আমার লেখাটা আগের চেয়ে বেটার হয়েছে, ইমপ্রুভ করছে আমার লেখা। এই জিনিসটা যদি না শেখা যায় তা আসলে কখনোই করা যায়, কারণ মায়ের পেট থেকে লেখালেখি শিখে আসে, সো ওটাকে শিখে আস্তে আস্তে করেই করতে হবে। সো এখন কেউ যদি আপনাকে গঠনমূলক সমালোচনা করে তো অবশ্যই এটাকে পজিটিভলি নেওয়া লাগে। তো কারণ একটা লোক নিজের টাকা খরচ করে, নিজের সময় নষ্ট করে আপনাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছে, একটা ফিডব্যাক দিচ্ছে আপনাকে, নিশ্চয়ই সে আপনার ওয়েল উইশার। সো আপনাকে এটা রেসপেক্ট করা উচিত, এবং সবচেয়ে রেসপেক্ট করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তার কথাগুলো মান্য করা। হ্যাঁ, যেখানে বলছে আপনার যদি মনে হয় এখানে ইমপ্রুভ করা, তাকে ইমপ্রুভ করেন। তা না করে আপনি তাকে কমেন্ট ডিলিট করলেন, ব্লক করলেন, তাকে হ্যারাস করার চেষ্টা করলেন, গালিগালাজ করলেন, ভাই তাহলে এটা কি হইলো? রাইট, এটা তো কোনো সভ্য মানুষের কাজ হইতে পারে না। এবং সবচেয়ে বড় প্যাথেটিক যে ব্যাপারটা, আমি যদি কারোর সমালোচনা করি গঠনমূলক, সেই যদি আমাকে ইগনোর করে, হ্যাঁ, বা কমেন্ট ডিলিট করে ব্লক করে দেয়, বা ফিডব্যাকটা ভালোভাবে না নেয়, ক্ষতিটা কিন্তু তার হচ্ছে, আমার হচ্ছে না। রাইট, সে একটা চান্স হারাইলো নিজেকে ইমপ্রুভ করা। সো এই ব্যাপারটা বাংলাদেশে অনেক বড় লেখকদের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ আমার এই জিনিসটা ওখান থেকেই শেষ হয়ে গেল। প্রথম 2 বছর লেখালেখি করলাম, অলমোস্ট কেউ আমাকে নোটিস করে না আমার লেখা। প্রথম 1 কি 1.5 বছর। কত সালের কথা এটা? আমাকে প্রথম নোটিস করা 2010-এর দিকে। ফেসবুকের কথা বলতেছেন? না, ব্লগের কথা, সামরের কথা বলতে গেলে প্রথম নোটিস করা যে ব্লগটা, সেটা 1 বছর পর, মানে ব্লগিং শুরু করার টানা 1 বছর লেখালেখি করার পর আমাকে তখন নোটিস করা হয়। তারপরে আবার বেশ কয়েক মাসের একটা গ্যাপ থাকে, তারপর থেকে 2 বছর পর থেকে কন্টিনিউয়াসলি তখন মোটামুটি আমি পরিচিত লাভ করা শুরু করি ব্লগার হিসেবে। তখন আমার প্ল্যান ছিল না যে এক সময় আমার ভালো লেখালেখি হবে বা আমার লেখালেখির ট্র্যাক চেঞ্জ হয়ে যাবে, ক্রিয়েটিভ রাইটিংস থেকে আমি হয়তো রিসার্চ, জার্নাল বা আপনার মার্কেটিং, বিজনেস কেস স্টাডি লেখালেখি শুরু করবো। এমন কিছু কোনো প্ল্যানও ছিল না, আমি জানতামও না, আর পার্সোনাল ব্র্যান্ডিং করার কোনো ইচ্ছা ছিল না। আমার একটা জিনিস খোদা প্রদত্ত প্রতিভা ছিল আলহামদুলিল্লাহ, যে লিখতে পারতাম। সো এইটা দিয়েই আমি অনলাইনে একটা জায়গা পাইছি, এটাই জাস্ট কন্টিনিউ করে। লিখতে লিখতে ঠিক কখন ডিসিশন নিতে পারলেন, অথবা ঠিক কখন আপনি সেলফ অ্যাওয়ার হলেন যে না এখন আমি একটু সিরিয়াসলি লিখতে পারি এবং এটাকে একটা প্রফেশনাল দিকে মুভ করানো যায়? এই অ্যাওয়ারনেসটা কখন আসলো? আচ্ছা, আমি আমার জার্নিটা বলি, তাহলে হয়তো দর্শকরা বুঝতে পারবেন। এই জিনিসটা কিন্তু আমি আমার নতুন যে বইটা কন্টেন্ট মার্কেটিং, ওখানেও আমি লিখছি। বেসিক্যালি আমি
কন্টিনিউসলি লেখালেখি করি হচ্ছে আপনার 2013-14 সাল পর্যন্ত। দেশে ব্যাক করার পর আন্দোলন শুরু হইলো। তো ওই সময় ব্লগিং করতাম না আমি। ওই সময় আমি ফুল টাইম ফেসবুকার, মানে বলতে গেলে আমি ফেসবুকেই ব্লগিং করতাম। আমার প্রথমে এখানে আসার পর আমার পড়াশোনা হলো যে আমি করলাম MBA কমপ্লিট করলাম। আমার অস্ট্রেলিয়াতে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ছিল অ্যাকাউন্টিং একদমই আমি এনজয় করতাম না। তো আমি একটা এসকেপ খুঁজতেছিলাম যে আমার ভাল লাগে কোনটা। তো মনে হলো যে মার্কেটিং নিয়ে করা যায়, লেটস সি কিভাবে এটাকে এক্সপ্লোর করা যায়, একটু দেখি। তখনও আমি জানতাম না যে কিভাবে কি করব, মানে লেখালেখির সাইডে বা বইপত্র নিয়েই করব। আমার প্রথম কেস স্টাডি লিখি হচ্ছে এখানেই.com নিয়ে। তার কারণ হচ্ছে তো 2015 সালের মে মাসে এখানে.com শাটডাউন হয়ে যায় এবং এই ব্যাপারটা নিয়ে খুব বেশি কোনো বাতচিত হয় না সোশ্যাল মিডিয়ায় বা কোনো কোথাও। জাস্ট পত্রিকা একটা প্রেস রিলিজ পাওয়া যায়, গ্রামীণফোন একটা প্রেস রিলিজ দেয় যে আমরা বাংলাদেশের মার্কেটে এখন রেডি না, জাস্ট মানে টেমপ্লেট কথাবার্তা যে এটার জন্য আমরা এখন ডিসিশন নিয়েছি শাটডাউন করে দেওয়ার জন্য, আমাদের এইটা শাটডাউন হয়ে যাচ্ছে অ্যাজ অফ অ্যাক্টিভ। এই যেরকম হয় খুব ভেরি ফর্মাল কথাবার্তা, খুবই অস্পষ্ট কিছু টেমপ্লেট কথাবার্তা, প্রেস রিলিজ যেরকম হয় ওটা দিয়ে দুনিয়ার কারো বোঝার পক্ষে সম্ভব না যে কেন শাটডাউন করেছে। কিন্তু আমি অনেক আমার মনের মধ্যে খচখচ করছে যে আসলে কি হইলো এখানে এত ইনভেস্টমেন্ট, রিসেন্টলি কয়েক কোটি টাকা রিব্র্যান্ডিং করছে সেল বাজার থেকে এখানে.com। আপনারা দেখছেন যে টিভিসি হয়েছে, এত কিছু করার, মানে একটা কোম্পানি এত কিছু করবে শাটডাউন করার জন্য না, রাইট? এত কিছু করার পর কিছুদিন পরে শাটডাউন করে দিল, ইটস ভেরি সাসপিশিয়াস। এবং দেখলাম কেউ তেমন কিছু জানে না এবং কারো তেমন কিছু আগ্রহও নাই। কয়েকজনের সাথে করলাম, কথা বলো যে হ্যাঁ এটা একটা ভালো কেস স্টাডি হইতে পারে, আপনি এখান থেকে ডেটা পাবেন না, বাস ট্রাই করে দেখতে পারেন। আপনার পোস্ট পরে হয়তো কেউ জানাবে, যেহেতু আপনার রিচ অনেক ভালো, ফ্যান ফলোয়ার আছে, অথবা কেউ, এবং হইছেও তাই। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স গ্রুপটা আমি যখন ব্র্যান্ড প্র্যাকটিশনার গ্রুপের কথা একটু বলি। হ্যাঁ, এই গ্রুপটা আমাকে আমার ক্যারিয়ার বলেন বা আমার মার্কেটিং এর লেখালেখির পিছনে অনেক বড় একটা অবদান রাখছে। সো আমি যদি এই গ্রুপের কথা মেনশন না করি, এটা বড় বেইমানি করা হবে। এবং আমি আমার প্রথম বইতে এই বইটার কথা লিখছি যে আমি পার্সোনালি এই গ্রুপের কাছে ঋণী। আমি ওই সময় চাইতাম মানে কিভাবে এই গ্রুপটা, মানে আমাকে এমন না কেউ অ্যাড করছে, আমি লিটারেলি ফেসবুকে আমার ওয়ালে স্ট্যাটাস দিছিলাম যে আমি একটা গ্রুপ, বাংলাদেশে এমন কোনো ডেডিকেটেড গ্রুপ আছে যেখানে ব্র্যান্ডিং, মার্কেটিং অ্যাক্টিভিটিস, ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে ডিসকাশন হয়। আমি পোস্টটা দিয়েছিলাম মনে হয় 2016 কি 17 সালে। তখন মামুন বিল্লা নামে আমার এক ফ্রেন্ড, জুনিয়র ফ্রেন্ড, ও তখন এটা লিঙ্ক দেয় ব্র্যান্ড প্র্যাকটিশনার গ্রুপে, বলে আপনি এখানে জয়েন করতে পারেন। ওখানে জয়েন করলাম, জয়েন করে দেখি মামায় তেলাই কাণ্ড। আমি তো এক্স্যাক্টলি এই গ্রুপটাই খুঁজতেছিলাম। তো এটা গ্রুপের কর্ণধার মির্জা ইলিয়াস ভাইকে আবার বলছিলাম, ইলিয়াস ভাই খুব মজা পাইছেন শুনে। তখন আস্তে আস্তে লেখালেখি শুরু করলাম, অন্যদের লেখালেখি। বাংলাদেশে তো আসলে খুব বেশি লিখতো না, ওই সময় গালিব ভাই লিখতেন রেগুলার। গালিব ভাই অনেক শুরু থেকেই ব্র্যান্ড প্র্যাকটিশনার লেখালেখি করেন, গালিব ভাই লেখা শুরু থেকেই পড়তাম। উনি তো আমার অনেক সিনিয়র লেখক হিসেবে বা ব্র্যান্ড মেম্বার হিসেবে বা ক্যারিয়ার হিসেবে সব দিক থেকে সিনিয়র। ওনার লেখা পড়ে অনেক কিছু আমি আইডিয়া পাইলাম যে আচ্ছা এইভাবে মোটামুটি লেখা সাজাইতে হয়, লেখা লিখতে হয় এবং এরকম রেসপন্স পাওয়া যায়। এর মধ্যে তখন কেস স্টাডি লেখা শুরু করলাম। ওই 2015তেই কন্টেন্ট মার্কেটিং নিয়েও পড়াশোনা শুরু করলাম। কন্টেন্ট মার্কেটিং এখানে.com নিয়ে করলাম 2015 সালে। 2015তে না, 15 শেষের দিকে বা 16 শুরুর দিকে। ইট ওয়াজ গ্রেট হিট ভাই। আমি ওই কেস স্টাডি, হ্যাঁ ওই কেস স্টাডিটা না, কেস স্টাডি আমি অ্যাকচুয়ালি লিখি 2017তে। আমি ব্র্যান্ড প্র্যাকটিশনার্সে পাবলিশ করি, আমার ওয়ালে পাবলিশ করি 2017তে। ব্র্যান্ড প্র্যাকটিশনার্সে একটু আপডেট করে আমি পাবলিশ করি হচ্ছে 2018-19 দিকে করি। ইট ওয়াজ গ্রেট হিট, হিউজ হিট হয়। এবং তারপর করোনা আসলো। করোনার মধ্যে লাইফটা আমার লাইফের ক্যারিয়ারের একটা বিশাল টান। আমার 5 বছরে আমার যেই ক্যারিয়ার গ্রোথ হয় নাই, করোনায় তার চেয়ে বেশি ক্যারিয়ার গ্রোথ হয়েছে। 2020 সালের শুরুর দিকে আমি আমার সেকেন্ড কেস স্টাডি লিখি, থার্ড কেস স্টাডি ব্র্যান্ড প্র্যাকটিশনার্স গ্রুপে লিখি হচ্ছে। তখন মিনা বাজার টেক ওভার করা হচ্ছে এগোরাকে। এটা তখন একটা খুব টক অফ দ্য টাউন ছিল ওই সময়, যে এগোরা এত বড় একটা, এত পুরোনো একটা গ্রোসারি শপ, মিনা বাজার নিয়ে নিল, কি হলো এগোরার। পরে ঘাটতে প্রচুর ইনফরমেশন পাইলাম, সবকিছু মিলে আমি একটা লেখা দাঁড় করাইলাম ব্র্যান্ড প্র্যাকটিশনার্স গ্রুপে। এবং আমার জানা মতে ওই লেখা ওই গ্রুপের প্রথম পোস্ট যেটা 1000 লাইকের মাইলস্টোন ক্রস করে 2020 সালের শুরুর দিকে। হিউজ রেসপন্স পাইছে ভাই, মানে কয়েকশো বার শেয়ার। মানুষ তো কমেন্ট করে ফাটাই ফেলছে যে এত চমৎকার অ্যানালাইসিস, চমৎকার কেস স্টাডি, তারা আরো চায়, আর কেউ পড়ে না। এবং যারা অনেক প্রথিতযশা মার্কেটার, আমার অনেক সিনিয়র মার্কেট, তারা এখানে লাভ রিয়েক্ট দিয়ে আমাকে সাপোর্ট দিচ্ছে, প্রলয় দারুণ একটা লেখা লিখছো তুমি, ঠিক আছে। এর মধ্যে গালিব ভাই ছিল, ছিল ইলিয়াস ভাই ছিল, আরো অনেকে অ্যাপ্রিসিয়েট করছে যে এটা কন্টিনিউ করো। তো মনে হইলো যে আসলে পাবলিকের তো প্রচুর ইচ্ছা আছে কেস স্টাডি নিয়ে, কিন্তু রিসোর্স নাই। তখন হাঙ্গিনাগিতে ছিলাম, ওয়ার্ক ফ্রম হোম করতেছিলাম ওই সময়, কোনো কাজ টাজ নাই, অফিস থেকে ল্যাপটপ দিছে, তখন ইচ্ছা মতো বাসায় বসে ল্যাপটপে দিয়ে কাজ টাজ করি। তারপরে দেখতাম যে প্রচুর সময় থাকতো, কেস স্টাডি লিখতাম ওই সময়। মনে করেন যে একটা খনি পেয়ে গেছিলাম। আরো একটা অ্যাডভান্সেস হয়েছে যে এখন আমার অফিস নাই, অফিসে যেতে হয় না, বাসায় বসে করা যায়। তারপর লকডাউন, বাসায় মানে ফুল টাইম আমি এখানে দিতে পারছি। আমি কিন্তু তখনও
আমি কিন্তু প্ল্যান করি না যে আমি কেস স্টাডি লিখবো বা আমি একটা বই লিখবো বা আমি এটা নিয়ে আমি আর্ন করা শুরু করবো, আমার কিছু কিন্তু আমার এখন প্ল্যানিং ছিল না। তো যখন প্রায় 8-10টা কেস স্টাডি আমি লিখে ফেলছি এবং মোটামুটি পরিচিতি লাভ করা শুরু করছি, তখন আমাকে 2 মাসের ভিতরে 4-5টা প্রকাশনী আমাকে নক দিছে। ওকে, ঠিক আছে, তো এখন আমি কনফিউজড হয়ে গেছি। তা আমি সবারই বললাম যে, বলতে ভাই এটা নিয়ে তো আমার নাই, আমার ইচ্ছা হচ্ছে যে যদি কখনো আমি লেখালেখি করি, আমার বই বের করার ইচ্ছা আছে, কিন্তু সেটা সায়েন্স ফিকশন। মার্কেটিং এর বই লিখবো আমি তো মার্কেটিং এর ভাই কিছু জানি না, আমি কি লিখবা? তাছাড়া পাবলিক ফ্রি পাইয়া বইয়ে ফেসবুকে আমার লেখা পড়ে, টাকা দিয়ে বই কিনে কি আমার লেখা পড়বে? আমার এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আপনি ইনভেস্ট করতে চান প্রকাশক, সো নাইস অফ ইউ, কিন্তু ভাই আপনার ইনভেস্টমেন্ট উঠে আসবে? ঠিক আছে, এটা কিন্তু চিন্তা করেন। ঠিক আছে, কারণ আপনি বিজনেসের স্টুডেন্ট, আমি কিন্তু আপনি আসলো আর অফার দিয়ে বসলাম করে ফেললাম, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি কিন্তু চিন্তা করে আমাকে করেন। মোটামুটি এরকম একটা পাইলাম যে সমস্যা নাই প্রলয় ভাই, ওইটা আমরা দেখতেছি, আপনি পাণ্ডুলিপি দেন। পাণ্ডুলিপি লিখলাম, 50,000 ওয়ার্ড হয়েছে। 50,000 ওয়ার্ড। এখন মাহবুব ভাই বললো এটা তো ভাই পুরো পাণ্ডুলিপি একবারে ছাপানো যাবে না, তার কারণ হচ্ছে তাইলে বইয়ের দাম অনেক বেশি হয়ে যাবে, এটা তখন হবে না, আপনি এটাকে কাজ করতে পারেন, কিছু অংশ ফেলে দেন। আমাকে 35,000 ওয়ার্ড রেখে বা আরেকটু কমায় রেখে, উনি 35,000 ওয়ার্ড বলে নাই, আমাকে বলছে আপনি দেখেন মানে যতটুকু না হলেই নয়, একটা অংশ আপনি অন্য পরের বইয়ের জন্য রেখে দেন, আর একটা অংশ আপনি এখানে দেন। তারপর আমি 35,000 ওয়ার্ড সিলেক্ট করলাম যে এটা মাহবুবারে দিব, বাকি 15,000 ওয়ার্ডের সাথে আর কিছু মিশে আগামী বছর পরের বছর আমি বেল করলাম হালাল মার্কেটিং। এই আর তো প্রথমেই বেস্ট সেলার হয়ে গেল, রকমারি বেস্ট সেলার, প্রি অর্ডার প্রায় 100-র উপরে আসছিল। রকমারি এবং বইমেলা থেকে 1000 কপি সেল হয়েছে শুধু ফেব্রুয়ারি মাসে। নন ফিকশন বইয়ে অনেক দিন বেস্ট সেলার ছিল, এবং গালিব ভাই এবং আমার বই, গালিব ভাই ঠিক বেটিং মার্কেটিং এবং নর্মাল মার্কেটিং, একই প্রকাশনী থেকে একই সময়ে একই প্রচ্ছদ শিল্পীর ইয়েতে আসছে, এবং অনেকে এখন পর্যন্ত আমার গুলায় ফেলে, বলে আমি আর আমি আপনাকে আর গালিব ভাইয়ের বইকে এবং দুজনকে গুলায় ফেলে। এখন ঠিক এই কারণে গুলায় ফেলে, গুলার খুবই স্বাভাবিক, কারণ টপিক, প্রকাশনী, টাইম, প্রচ্ছদ অলমোস্ট এক। তো আলহামদুলিল্লাহ গালিব ভাইটা বেস্ট সেলার হয়, আমারটাও বেস্ট সেলার হয়, ওইখান থেকে শুরু। তারপর মনে হলো যে বাংলাদেশে কেস স্টাডি নাই, আমার এটা লিখতে হবে, এবং লিখে আমি মজা পাচ্ছি, পাবলিকও অ্যাকসেপ্ট করে নিছে। এবং আমি খেয়াল করে দেখলাম যে বাংলাদেশে অনেক গ্যাপ আছে, বই লেখার অনেক স্কোপ আছে। লিঙ্কডইন মার্কেটিং নিয়ে কোনো বই নাই, হালাল মার্কেটিং নিয়ে কোনো বই নাই, কন্টেন্ট মার্কেটিং নিয়ে কোনো বই নাই। খুঁজে পাইছি ভাই কোথায় কোথায় গ্যাপ আছে। আমার ইউএসপি হবে এইটা, কারণ আমি একজন মার্কেটার, আমি তো একটা প্রোডাক্ট যদি ডিজাইন করবো অবশ্যই এটা ইউএসপি মাথায় রেখে করবো। আমি ওইখানে হাত দিলাম, ব্লু ওশানের স্ট্র্যাটেজি দিলাম যে ফাঁকা মাঠে গোল দিব। আমি যেখানে বেশি ওখানে আমি কামড়াকামড়ি করে মরবো না, যেখানে মাঠ ফাঁকা গ্যাপ, ওইখানে মার্কেটে গ্যাপ আছে, মার্কেটে গ্যাপ আছে, এক্সাক্ট যে জায়গায় মার্কেট গ্যাপ আছে, এখানে প্রচুর ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নাই, ওই জায়গায় দিতে পারি। এবং দেখলাম 4-5টা টপিক সিলেক্ট করলাম, এই টপিকে টোটালি কোনো বই নেই ভাই, নাই তো নাই। কিন্তু বাংলাদেশের আমি জানি না, একই চর্বিত চর্বণ বারবার করে ডিজিটাল মার্কেটিং নিয়ে আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে, মানে বই ভর্তি বাজারে। তার মানে প্রলয় ভাই, মানে আমরা কিন্তু আলোচনাটা শুরু করলাম যে কিভাবে প্রথমে আমরা শুরু করলাম যে ব্র্যান্ডিং আসলে জরুরি কিনা, তারপর আমরা আলোচনায় আসলাম যে আপনার পার্সোনাল ব্র্যান্ডটা কিভাবে তৈরি হলো, এবং স্টোরিটা আমরা শুনলাম। এইভাবে আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা আসলে আমার কোনো মানে যদি বলতে বলেন আমি কোনো প্ল্যান করে করি নাই, কিন্তু এটা সুন্দরভাবে আলহামদুলিল্লাহ গুছায় ঠিক মতো চলে আসছে। কিন্তু যখন আমার 2020 সালে আমি বলতে গেলে প্ল্যানটা করি যে আচ্ছা এইভাবে, তাহলে আমি আসলে গুছায় তবে এখান থেকে আমার মানে টেক যেটা, এবং দর্শকদের জন্য সম্ভবত এটাই হবে যে আপনি নিজের প্যাশনের জায়গা থেকে লিখতে শুরু করলেন, এবং আপনি প্রচুর স্টাডিও করলেন। তারপরে যখন আপনি মার্কেট গ্যাপ দেখলেন, ওই জায়গাটা আপনি পিক করেন, যে গ্যাপটা আপনি ফাইন্ড আউট করছেন রিয়েলি ওইটা গ্যাপ কিনা। কিভাবে বুঝবে যে আপনি গ্যাপ মনে করতেছেন কিন্তু আসলে ওইটা গ্যাপ আছে কিনা? সেকেন্ড হচ্ছে ওটার মনিটারি ভ্যালু আছে কিনা। ওকে। থার্ড হচ্ছে ওই গ্যাপটা কভার করার মতো ক্যাপাসিটি আপনার আছে কিনা, বা আপনি ওই নিশের সাথে রিলেভেন্ট কিনা, এই ব্যাপারগুলো দেখতে হবে। ধরেন একটা গ্যাপ আপনি খুঁজে বের করছেন, কিন্তু এটার গ্যাপ পূরণ করার ক্যাপাসিটি আপনার নাই, ব্যাটার আপনি সেল করতে পারতেছেন না, ওই গ্যাপ আসলে দরকার নেই। রাইট। তো ওইটা আর কি, যে ইট হ্যাজ টু বি রিলেভেন্ট টু ইউর নিশ, যে মার্কেটিং ভাষায় যদি বলি, মানে আপনার যদি ওই আর হচ্ছে ক্যাপাসিটি থাকতে হবে, আর এটার মনিটাইজেশন ভ্যালু থাকতে হবে। তো এই ব্যাপারগুলো না হলে কোনো কিছু, আমি আরেকটা জিনিস বলি যে আপনার ইউএসপি স্ট্রংলি ফাইন্ড আউট করতে হবে, যে আপনার ইউএসপি কে। আপনি বাজারে গ্যাপ খুঁজে পান নাই, মানে নেসেসারিলি না যে সবসময় বাজারে গ্যাপ থাকবেই, বা আপনার খুঁজে বের করতে হবে। বাজারে গ্যাপ পান নাই, কোনো সমস্যা নেই, আপনি ইউএসপি স্ট্রং একটা ইউএসপি খুঁজে বের করেন বা বিল্ড আপ করেন। যেইটা কোনো মার্কেটারে আমি বলতে শুনি না, সেটা হচ্ছে যে আপনি যেটাকে ইউএসপি ভাবেন সেটা আপনার অডিয়েন্স বা আপনার পটেনশিয়াল কাস্টমার বা আপনার কাস্টমাররা ইউএসপি ভাবে কিনা এটা জিজ্ঞেস করেন। অনেকে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিই, যেটা আমি কোনো মার্কেটিং এর বইতেও পাই নাই, ক্যারিয়ারের থেকে মানে কাস্টমারের সাথে ডিলিং, আমার ক্লায়েন্টের সাথে ডিলিং করার পরে আমি যে জিনিসটা জানতে পারছি, সেটা হচ্ছে যে অনেক বিজনেস ওনার আছে যেটা তারা বলে প্রলয় ভাই এইটা আমার ইউএসপি, আমার প্রোডাক্ট। আমি বলি আপনার প্রোডাক্টের ইউএসপি কি? বলে এইটা আমার ইউএসপি। পরে ফাইন্ড আউট করে দেখা গেল এটা তো আসলে সেই নিজে মনে করে এটা ইউএসপি
ইউএসপি, তার কাস্টমাররা মনে করে না এটা ইউএসপি, তার কাস্টমাররা তার ইউএসপি আরেকটা ভাবে, বাট সেটাতে সে প্রকাশ করে নাই। ঠিক আছে, এর মধ্যে একটা ঘটনা এরকম বলতে পারি, আমার একটা ক্লায়েন্ট ছিলেন, উনি হচ্ছেন ক্লদিং বিজনেস করতো, তো তার কাস্টমার সার্ভিসের যে মেয়েটা, ওই মেয়েটা খুব সুন্দর করে হ্যান্ডেল করতো। ওকে, এইটা কিন্তু খুব চমৎকার একটা ইউএসপি ইন এ সেন্স। বাংলাদেশে কিন্তু কাস্টমার সার্ভিসের এইটা খুব বেশি দিন ভালো রাখতে পারে না, এবং এটা হিউম্যানলি করা খুব টাফ। তার কারণ হচ্ছে প্রতিদিন যদি আপনি এই জিনিসগুলো হ্যান্ডেল করেন, একসময় দেখবেন আপনি মেজাজ হারায় যাবেন, আপনি পার্সোনালি টেম্পার লুজ করবেন, ওই সময় দেখে যে তখন উল্টাপাল্টা ডিলিংস চলে আসে। কিন্তু এজ এ ফার্স্ট টাইমার যখন আপনি করছেন, তার জন্য আপনি 1000তম কাস্টমার, কিন্তু আপনার জন্য এই লোকটা 1 নাম্বার। এটা তার ফার্স্ট এক্সপিরিয়েন্স, সে ফার্স্ট কাস্টমার এনকাউন্টার করছেন আপনি, সো আপনার তো ব্র্যান্ড পারসেপশন খারাপ হয়ে যাবে। কিন্তু ওই মেয়েটা চমৎকার ভাবে ডিল করে। ঠিক আছে, আমি যখন জিজ্ঞেস করলাম ভাই আপনার ইউএসপি কি, সে বললো ভাই আমার ইউএসপিটা হচ্ছে যে আমি খুব কম্পিটিটিভ প্রাইসে আমি প্রোডাক্ট সেল করি। ওকে, আর আমার ছবি যেটা আসে আমি হুবু ওই প্রোডাক্টই দিয়ে সেল করি, কেউ বলতে পারবে না যে ছবি একটা দিছি আমার প্রোডাক্ট, আমার ডেলিভারি খুব ফাস্ট হয়। তো ওকে ফাইন, কেন জানি আমার মনে হলো যে আমি একটু টেস্ট করে দেখি, স্যার কাস্টমার সার্ভে লঞ্চ করি, সার্ভে লঞ্চ করলাম, যতগুলো আমি অপশন দিছি খুব কম লোক এখানে টিক দিছে, মানে উনি যেটা ক্লেম করছে এরকম ধর কথা না। আমি কি মনে করে একটা দিছি অপশন দিয়েছি কাস্টমার সার্ভিস, এমনি মানে মাথায় এসে দিছি। আমি জানি কাস্টমার সার্ভিস, অনলাইন কাস্টমার সার্ভিসের কি হবে, এটা তার চাল ডালারই না যে এটা কাস্টমার সার্ভিস একটা মানে কাস্টমার স্যাটিসফ্যাকশনের কোনো পয়েন্ট থাকতে পারে। কিন্তু কি মনে করে দিছিলাম একটা, যে একটা পয়েন্ট দেওয়া লাগে দিছিলাম। আমি অবাক হয়ে দেখলাম কাস্টমার সার্ভিসের রেসপন্স সবচেয়ে বেশি আসছে। WTF, কেমনে হইলো এটা? এখন ওই লোকটা দিয়ে বসলাম, ভাই আপনি বললেন যে আপনার ডেলিভারি ভালো, আপনার ভালো, প্রোডাক্ট কোয়ালিটি ভালো, কম্পিটিটিভ প্রাইস, কাস্টমার আপনার কাস্টমার তো একটা ওইটা ঠিক দেয় না, ঠিক দিচ্ছে কাস্টমার সার্ভিসে। কি করছেন কাস্টমার সার্ভিসে আপনি জানি না, আপনার কাস্টমার সার্ভিস মেটারে ডাকেন। তারপর ওর সাথে কথা বললাম, কথা বলার পরে ওর হিস্ট্রি চেক করলাম, আমি বললাম আমাকে একটু অ্যাক্সেস দাও পেজে। তারপর দেখলাম কি ও ডিল করে। ওকে, ভেরি স্মার্ট গার্ল, ও ওখানে কনভার্ট করে ফেলে। হ্যাঁ, খুবই ধৈর্য সময়। আমাকে আপু আপনার তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত, আপনি ট্রেনিং লঞ্চ করেন যে কিভাবে কাস্টমার সার্ভিস করতে। হাসতেছে মেয়েটা, ই ভেরি ইয়ং, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে চিরা ইউনিভার্সিটিতে। দিস ইজ দ্য রিজন। তারপরে আমি বুঝলাম, সে অবাক হয়ে গেছে। আমার ক্লায়েন্ট বলে, প্রলয় ভাই আপনি এটা কি দেখাইলেন, আমি তো কখনো কল্পনাও করি নাই যে আমার কাস্টমার সার্ভিস এত ভালো। আর এটারে আমি বললাম দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি এরপরের থেকে আমি সব জায়গায় বলতেছিলাম যে ভাই ইউএসপি নির্ধারণ করেন, পরের লাইনই বলি, এবং যে ইউএসপি আপনার কাস্টমারে বলে, আপনি যেটা ইউএসপি পাবেন ওইটা না, আপনার কাস্টমার যেটা আপনার প্রোডাক্টের ইউএসপি পাবে সেটার আইডেন্টিফাই করেন। ঠিক আছে, আপনার এই কথা থেকে আমার একটা বইয়ের নাম মনে পড়লো, ডেলিভারিং হ্যাপিনেস, টনি শের। হ্যাঁ, টনি শের। ওনার হোল কোম্পানিটা কিন্তু আপনার কাস্টমার সার্ভিসের উপরে বেস করে বানানো। রাইট, জোস। আমি আমার এই টনি শের একটা কেস স্টাডি আমি আমার নন মার্কেটার মার্কেটিং এ লিখছিলাম, জ্যাপোসের জুতা সেল করে। রাইট। তো হি ওয়াজ অবসেসড উইথ কাস্টমার সার্ভিস। একজনকে জুতা খুঁজে বের করছে, ওরে সঠিক জুতা দিয়ে ছাড়বো, সেই জুতা নিজের কোম্পানি দিয়ে হোক আর বিদেশে একটা কোম্পানি হোক, কোনো সমস্যা নাই, আপনি জুতা যেটা খুঁজছেন ওটা আপনারা দিয়ে ছাড়বো। কিন্তু টনি শের পরিণতি আমার খুব খারাপ লাগছে, ও অ্যাপার্টমেন্টে আগুনে দগ্ধ হয়ে যায়, মারা যায়। কেউ যদি তার নিজের পার্সোনাল ব্র্যান্ডটা তৈরি করতে চায়, এস্টাবলিশ করতে চায়, আজকে এই সময়ে এসে আপনার কি মনে হয় যে কোন কোন জিনিসগুলা আসলে তার কনসিয়াসলি অ্যাভয়েড করা উচিত? এক্স্যাক্ট, কারণ পার্সোনাল ব্র্যান্ডিং এ কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি অনেকে ব্লান্ডার করে ফেলি। হ্যাঁ, আমি যেটা বলবো সেইটা আমার নিজেরই এই জিনিসটা মানে ত্যাগ করতে অনেক সময় লাগছে। যেহেতু আমি এই পডকাস্ট যারা শুরু থেকে দেখেছেন তারা হয়তো জানেন যে আমি যেটা বলেছিলাম, আমি শুরু করেছিলাম ক্রিয়েটিভ রাইটিংস দিয়ে। পুরো ঘটনা বললাম, সে পুরো ক্রিয়েটিভ রাইটিং থেকে শুরু করে আমি আসছি মানে ফিকশন জনরা থেকে আমি আসছি হচ্ছে নন ফিকশন জনরাতে। এখন স্বাভাবিকভাবে আমার লেখার মধ্যে মিশেল চলে আসবে, আমার ইচ্ছা করবে কেস স্টাডি বাদ দিয়ে আছে একটা কবিতা লিখতে। ঠিক আছে, আমার মধ্যে কিন্তু একটা রোমান্টিক মন বাস করে, এবং আমি চাই কবিতা লিখতে, আমি চাই গল্প লিখতে, আমি চাই সায়েন্স ফিকশন লিখতে, কিন্তু লিখতে পাচ্ছি না। তার কারণ আমার অডিয়েন্স এটার জন্য রেডি না, বা আমার অডিয়েন্স এটা এক্সপেক্ট করে না আমার কাছ থেকে যে ভাই গল্প কবিতা পড়ার মতো অনেক আছে ফেসবুকে, আপনার কাছ থেকে এটা চাই না, আপনার কাছ থেকে কেস স্টাডি চাই, বিজনেস নিয়ে চাই। অনেকেই বলে এরকম। ঠিক আছে, যদিও কেউ ডিসকারেজ করে না, আলহামদুলিল্লাহ পাঠকরা অনেক এনকারেজ করে, বলে না যে লেখা থামা, এটা করেন, বলে যে গল্প কবিতা লিখেন সাথে এটাও করেন। তো যাই হোক, কিন্তু তারা যে এক্সপেক্ট করতেছে না, এটা যে ওয়েলকাম না, এটা আমি বুঝি। আমার লেখায় পলিটিক্স চলে আসে, আমার লেখায় রিলিজিয়ন চলে আসে, আমার লেখায় আমি মাঝে মধ্যে নাস্তিকদের খুব ব্যাশিং করি, ঠিক আছে, সুশীলদের ব্যাশিং করি, ঠিক আছে। তখন একটা মানে স্নায়ু যুদ্ধের মতো তৈরি হয়, একটা শীতল যুদ্ধ, একটা ক্ল্যাশ, অদৃশ্য একটা ক্ল্যাশ তৈরি হয়। আমি বুঝি যে তারা আমাকে অ্যাভয়েড করছে। তো এখন টু অ্যান্সার ইউর কোশ্চেন ভাই, যে কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, কি কি জিনিস করতে হবে এটা একটু বললে তাহলে বুঝতে পারবেন যে কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে। প্রথমে একটা নিশ সিলেক্ট করতে হবে, যে আমি এই নিশ নিয়ে কন্টেন্ট বানাবো। এটা হইতে পারে লেখালেখি, হইতে পারে পডকাস্ট, এটা হতে
হতে পারে আপনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, যেটা খুশি, কোনো সমস্যা নেই, বা ইমেজ ক্রিয়েশন, ইভেন একটা নিজস্ব নিশ সিলেক্ট করতে হবে যে আমি এই কমিউনিটিকে সার্ভ করি। তারপরে আপনার ব্র্যান্ড টোন, আপনার ব্র্যান্ড পজিশনিং, আপনি ডুজ এন্ড ডোন্টস, আপনি কি করবেন এবং কি করবেন না, একটা ব্র্যান্ড গাইডলাইন, এইগুলো জিনিসগুলো যদি আপনি করে নিতে চান, আমার কাছে একটা ছোটখাটো একটা ব্র্যান্ড গাইডলাইন আছে যে আমি ফেসবুকে কি পোস্ট করবো, কি পোস্ট করবো না, পার্সোনাল ব্র্যান্ডের কথা, পার্সোনাল ব্র্যান্ড চিন্তা করা হয়, কি অ্যাভয়েড করবো, কি অ্যাভয়েড করবো। ইন্টারেস্টিং, এটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, এবং এটা একটা ডিলেমা কাজ করে। এখন এই ব্যাপারটা ধরেন আপনি একজন সচেতন নাগরিক, হ্যাঁ, আপনি এখন একটা জিনিস আপনাকে পোস্ট করতে হবে, ঠিক আছে? তখন আপনি দুইটা জিনিস চিন্তা করে দেখবেন যে একটা এই জিনিসটা তো ব্র্যান্ডের সাথে যায় কিনা। যদি যায় তাহলে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি না যায় তাহলে আপনি চিন্তা করে দেখবেন যে মানুষ হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে, যে একজন মানুষ হিসেবে, একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে এটা আপনার করা উচিত কিনা। তখন যদি মনে হয় আপনার করা উচিত, আপনার ব্র্যান্ড গাইডলাইনের সাথে না গেলেও আমার মনে হয় আপনার পাবলিশ করা উচিত, টু হ্যাভ ইউর পিস অফ মাইন্ড। রাইট। কারণ সবসময় এমন কিছু না, কারণ আপনি কিন্তু একটা আসলে কর্পোরেট কোম্পানি না। কর্পোরেট কোম্পানিগুলো অনেক সময় তাদের অনেক কিছু অ্যাভয়েড করে যায়। পার্সোনাল যার ওই কোম্পানি সিইও বা চেয়ারম্যান যেটা চাচ্ছে কিন্তু তারপর এটা করতে পারে না, তার কারণ হচ্ছে ব্র্যান্ড গাইডলাইনের সাথে যায় না, ঠিক আছে? পার্সোনাল ব্র্যান্ডিং এ এই জিনিসগুলোর একটা স্বাধীনতা থাকে, এরকম কোনো বাধ্যবাধকতা থাকে না। ব্র্যান্ড গাইডলাইনের সাথে যদি নাও যায়, একজন সচেতন নাগরিক হিসেবে, একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে, বা একজন ভালো মানুষ হিসেবে আপনার যদি মনে হয় কোনো কিছুর স্ট্যান্স আপনার প্রকাশ করা উচিত সোশ্যাল মিডিয়া, আপনি এটা করেন, যেটা আমি করি। ওকে, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা আননেসেসারি নয়েজ, আননেসেসারি জিনিসপত্রগুলো অ্যাভয়েড করাই ভালো। স্পেশালি আপনি যদি মনে করেন যে এটা দিয়ে আপনার কোনো অবস্থান তৈরি হচ্ছে না, বা মানুষকে আপনি সচেতন করতে পারছেন না, বা এটা কোনো ভ্যালু অ্যাড করবে না, তাহলে এটা অ্যাভয়েড করাই ভালো। আর এটা যদি আপনার ব্র্যান্ড গাইডলাইনের সাথে না যায় তাহলে তো কথাই নাই। রাইট। ছোট একটা উদাহরণ দিই, আমি নাম উল্লেখ করবো না, হয়তো অনেকে বুঝে নেবেন। ফেসবুকে একজন সেলিব্রিটি আছেন যে একই সাথে মোটিভেশনাল স্পিকার, একসময় স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিল, তারপরে মোটিভেশনাল স্পিকার, এখন সে কর্পোরেটে আছে, 6 ডিজিট স্যালারি। সে আজকে রিকশাওয়ালাদের কথা বলতেছে, কালকে গার্মেন্টস কর্মীদের কথা বলতেছে, পরশুদিন হিজড়াদের কথা বলতেছে। দেখেন এই ভদ্রলোকের কিন্তু অনেক ফলোয়ার, কয়েক লাখ ফলোয়ার ফেসবুকে। সে অনেক স্ট্রং ইনফ্লুয়েন্সার হইতে পারতো, কিন্তু বেশিরভাগ মানুষজনই তাকে পছন্দ করে না। সে এখন একটা হাসির পাত্র হয়ে গেছে। তো এটা কারণটা কি দেখেন, তার কিন্তু ব্র্যান্ড পজিশনিং নাই, বা থাকলেও সেটা নড়বড়ে, স্ট্রং না। ইন্টারেস্টিং। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ওইটা সে কনসিস্টেন্ট না, নিশ সিলেক্ট করে না, বা করলেও সেটা মেনটেন করতে পারতেছে না, অথবা সে কনসিস্টেন্ট না। তাই সে ওই যে বললাম, সে আজকে রিকশালা দিনে পোস্ট দেয়, কালকে গার্মেন্টস কর্মী দিনে পোস্ট দেয়, পরশুদিন হিজড়া দিনে পোস্ট দেয়। আমি বলছি না এটা খারাপ কিছু, সে হয়তো তার সামাজিক দায়বদ্ধতা থেকেই পোস্ট দেয়, কিন্তু এতে করে হয় কি, কন্টিনিউসলি এটা করলে অডিয়েন্সের কাছে একটা ভুল মেসেজ যায়, অডিয়েন্স কনফিউজড হয়ে যায় যে ভাই এই লোকটা আসলে অবস্থান কি, সে কি চায়, কি করতে চায়। এই যে আপনি কনফিউজড করে দিলেন আপনার অডিয়েন্সকে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর 12টা বেজে গেছে। এখন আপনি বলতে পারেন যে তাইলে ভাইয়া আমি যদি এমন কিছু মনে করি, আপনার এই প্রশ্ন তাহলে আসতেই পারে, যদি এমন কিছু মনে করি যে অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম বা একজন সচেতন নাগরিক হিসেবে যদি ওইটা করে, মানে ডিমান্ড করে যে আমাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন টপিকে করতে হবে, এছাড়া উপায় নাই, তখন আমি কি করব? ঠিক না? যেমন আমি যদি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি পোস্ট করি, যেমন প্রতিদিনই আমাকে এটা নিয়ে ক্ল্যাশ হয়, কারণ আমার রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে আমি যখন পোস্ট করি তখন ফেসবুকের একটা বড় অংশের মানুষ নিতে পারে না, এবং এটা কিন্তু আমার কাস্টমার বা আমার অডিয়েন্স। তখন দেখা যায় তারা আমার পোস্টে রিঅ্যাক্ট দেয় বা একটা কমেন্ট করে বসে, বা তখন তারা মনে করে ও প্রলয় হাসানকে ভাবছিলাম এইরকম একটু উদারমনা, সেই তো দেখি ভাই একটু এই ধরনের পোস্ট টোস্ট করে, ঠিক আছে? সে এবং অনেকে বলছে যে প্রলয় ভাই আপনি এরকম। তো ভাই এইটা আমার পার্সোনাল স্ট্যান্স বা আমার পার্সোনাল অবস্থানটা, আমি তো মানে অবশ্যই হিপোক্রেট না যে আমি মুখে একটা বলি মনে আরেকটা অন্তরে লালন করি, এমন কিছু। আমি যা লালন করি সেটা এক্সপ্রেসড, রাইট? সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন এখানে দুইটা পয়েন্ট, আপনার অবজেক্টিভটা কি? যেমন আমার একটা অবজেক্টিভ হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি এটা জানতা, এটা হারাম, তুমি এটা নিয়ে তোমার অবস্থান পরিষ্কার করো নাই, তুমি যদি অবস্থানটা পরিষ্কার করতো, তোমার একটা ব্যাপক বড় অডিয়েন্স ছিল, তারা এই জিনিসটা জানতে পারতো যে সত্য আর মিথ্যের মধ্যে পার্থক্যটা, অ্যাটলিস্ট তাদের নলেজে ঢুকতো। তুমি চুপ থাকার ফলে এই মানুষগুলো বঞ্চিত হইলো, জানতে পারলো না, সেটার লায়াবিলিটি তোমাকে বিয়ার করতে হবে। তুমি কিসের জন্য বলো নাই? জাস্ট বিকজ তোমার বই সেল হবে না, তুমি কটা লাইক কম পাবা ফেসবুকে, জাস্ট বিকজ এই জন্য তুমি দিলা। ফ্র্যাঙ্কলি স্পিকিং এই জন্যই। কেউ যদি এইভাবে না দেয়, সে যদি থাকে, অনেকে বলে ভাই ক্যাচাল দরকার, এসব দরকার নাই। অনেকে মনে করে যে না থাক, আমার কয়টা বই কম সেল হবে, পাবলিক আমাকে ব্যাশিং করবে, সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে হাসাহাসি হবে। বেসিক্যালি এগুলোর জন্যই তো মানুষ এগুলা করে না, স্ট্যান্স গুলো ক্লিয়ার করে না। তো আল্লাহ পাক তো জানে কার মনে কি, তখন কিয়ামতের দিন তো আমাকে জিজ্ঞেস করো, তখন আমি কি অ্যান্সার? কারণ দেখেন আমি যেটা বলতেছিলাম যে যেই জিনিসগুলো কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে আসছে,
সো আমার যে ফ্যান ফলোয়ার, আমার যে রেসপেক্ট, আমার যে ব্র্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং, ব্র্যান্ড পজিশনিং, আমার যে এই পর্যায়ে আমি যে আসছি, এটা কিন্তু আল্লাহ পাকের দেওয়া গিফট দিয়েছেন সে আমার। সো উনি চাইলে যে কোনো সময় আবার নিয়ে নিতে পারেন। সো এতটুকু অ্যাডমিট তো তার আমার করা উচিত, মানে কৃতজ্ঞ বান্দা হিসেবে, রাইট? তার একদম কৃতজ্ঞ ক্রিয়েচার হিসেবে এটা তো আমার করাই দরকার। এটা তো এমন কিছু না যে কারো ক্ষতি হচ্ছে, এটা তো এমন জিনিস যেটা আমি আমাকে যে হেল্প করছে তার দেওয়া ফর্মুলাটাই আমি সাপোর্ট করছি। এবং আরো মজার ব্যাপার একটা বলি, এরকম একটা হাদিস আছে, আমি ঠিক কম বেশি অর্থ এরকম যে আল্লাহর জন্য যে অসম্মানিত হয় আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেয়, এবং আল্লাহর জন্য যে সুযোগ থাকা সত্ত্বেও সে অসম্মানিত হওয়ার ভয়ে একটা নাজায়েজ কাজ করে, আল্লাহ পাক তাকে সবার সামনে বেজ্জতি, তুই তো সম্মান হারানোর ভয়ে এটা করছিস, দাঁড়া তোরে আমি সম্মান নিয়ে দেখাইতেছি যে কিভাবে। কারণ সম্মানের মালিক তো আল্লাহ পাক, যাকে উনি করে। এবং আমি অসংখ্যবার এইটার প্রমাণ পাইছি। এটা একটা ফ্যাক্ট যে আপনি কার জন্য স্যাক্রিফাইস করছেন, আপনার আলটিমেট উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য কি পার্সোনাল ব্র্যান্ডিং, নাকি আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে আপনার সোর্সটাকে খুশি করা, আপনার স্পিরিচুয়ালিটি? যেমন আমি বললাম প্রথম দিকে, আমি কিন্তু আমার লেখাটা হচ্ছে, আমার লেখা শান্তি পাই আমি করে, কেস স্টাডি লিখে আমি শান্তি পাই, মানুষজন ভালো লাগে, অ্যাপ্রিসিয়েট করে, এটা পেলে শান্তি পাই। এখন কেউ যদি আমার আয়সা বলে যে প্রলয় ভাই আপনাকে আমি একটা সেক্স স্টোরি লেখার জন্য 1 লাখ টাকা দিব, আপনি লিখে, আমি অবশ্যই লিখবো না, ওইটা লিখে আমি শান্তি পাবো না, রাইট? ওইটা এবং হারাম ইনকাম হবে, টাকা তো অনেক। সো এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আমি তো জাস্ট টাকার জন্য করছি না, এটা একটা বড় মানে লেখালেখির পিছনে একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমার পিস অফ মাইন্ড পাচ্ছি, আমার শান্তি পাচ্ছি আমি লিখে। সো এটার সাথে টাকা আসতেছে, রেসপেক্ট আসতেছে, পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে বোনাস ফর মি, আলহামদুলিল্লাহ। যে জায়গায় ভাই ছিলেন আপনি, ওই যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যখন কেউ করবে, আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি, হ্যাঁ আপনি বলছিলেন যে আপনার নিজের একটা গাইডলাইন আছে, মানে কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে, এই ব্যাপারগুলো অ্যাভয়েড করতে হবে। ওই জায়গা থেকে আপনি বলছিলেন যে তাহলে আমি যে আমার লেখালেখির যে এরিয়ার বাইরে গিয়েও তো লিখি, যেমন রিলিজিয়ন নিয়ে লিখি, এটা নিয়ে কথাটা শুরু হয়েছিল। তো ওই জিনিসগুলো তাহলে কিভাবে হচ্ছে কেউ কভার করবে, যে পার্সোনাল ব্র্যান্ডকে মাথায় রেখে সে পিস অফ মাইন্ডের জন্য অনেকগুলো টপিক টাচ করতে পারে যদি পার্সোনাল ব্র্যান্ড বানাতে চায়, নাকি লিমিটেড কিছু জায়গা সে বাইরে যেতে পারে, তার যে এরিয়া তার বাইরে যেতে পারে? এখন এটার ব্যাপারে এটার আমি এক কথায় আসলে উত্তর আমার কাছে নাই। আমি যদি আপনাকে বলি তাহলে আমি বলবো যে কয়েকটা জিনিস তার দেখতে হবে, সে পিস অফ মাইন্ড পাচ্ছে কিনা, হ্যাঁ, তারপরে তার আলটিমেট গোল কি, যে যদি প্র্যাকটিসিং মুসলিম হয় তাহলে অবশ্যই তার আলটিমেট গোল হবে হচ্ছে যে এইটা শরীয়তের ফ্রেমওয়ার্কের ভিতরে পড়ে কিনা, রাইট? তারপরে সে এটা লিখে আরাম পাচ্ছে কিনা। সে আমার মনে হয় না সে পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে ফোকাস করবে, অর্থাৎ ব্র্যান্ড গাইডলাইনের দিকে ফোকাস করবে। সে ফোকাস করবে হচ্ছে যে এখানে আমাকে ইসলাম অ্যালাউ করছে কিনা এটা লেখার জন্য, বা এটা রেকমেন্ডেড। সে যদি এখন মুসলিম না হয়, এখন যদি বলে নন মুসলিম কেউ বা প্র্যাকটিসিং মুসলিম যদি না হয়, তাহলে সে একজন মানে নৈতিক মানুষ হিসেবে, একজন সুনাগরিক হিসেবে তার যেটা করা দরকার সে করবে। কিন্তু একই সাথে এটাও খেয়াল রাখতে হবে এটা যেন কনসিস্টেন্সি থাকে, রাইট? ধরেন কেউ যদি গার্মেন্টস কর্মীদের নিয়ে তার মনে হয় যে লেখা উচিত, সে 1 সপ্তাহ গার্মেন্টস কর্মীদের নিয়ে লিখুক, ঠিক আছে? তার এখন মনে হচ্ছে যে এখন হিজড়াদের নিয়ে লিখতে হবে, এখন না লিখে কিছুদিন পর লেখুক, এটা এখন লেখা যাবে না, এখন গার্মেন্টস কর্মীদের লেখা, রাইট? কি বুঝছেন? আমি তাকে লিখতে নিষেধ করছি, ক্লাস্টার মেইনটেইন করে, রাইট, একটা পিরিয়ড মেইনটেইন করে রাখতে হবে যে ঠিক আছে আমি হিজড়াদের নিয়ে লিখতে চাই, এটাও একজন সুনাগরিক হিসেবে আমার লেখার দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা থেকে এটা সে করবে, নট নেক্সট ডে। একটু ওয়েট করেন ভাই, আগে গার্মেন্টস কর্মীদের লেখা শুরু করছেন, এদের নিয়ে লেখেন, 1 সপ্তাহ লেখেন, কয়েক সপ্তাহ লেখেন, এই বিষয়টা সেটেল ডাউন করেন, তারপরে ধীরে ধীরে শুরু করেন হিজড়া, তারপর হিজড়াদের নিয়ে কয়েক সপ্তাহ লিখে এই ব্যাপারটা নিয়ে মোটামুটি সেটেল ডাউন করেন, তারপরে আপনি না হয় অন্য কোনো টপিক নিয়ে লিখ। সো আজকে লিখে কালকে এটা করা যাবে না, এটা করে পাবলিক অন্য কিছু অন্য মেসেজ চলে যাবে, এমনও ভাবতে পারে এই লোক ধান্দাবাজ, সে খুব ভাবতেছে সমাজ সেবক, হ্যাঁ, নাহলে প্রতিদিন নতুন নতুন টপিকে, আমাদের ইয়েতে টপিকে অভাব নাই, চাইলে যে কেউ লিখতে পারে নতুন নতুন টপিকে, তাই বলে তো সব করা যাবে না, ঠিক আছে? ব্র্যান্ডিংটা কিন্তু আসলে ভাইয়া মানে কনসিস্টেন্ট থাকারই একটা বিষয়, অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে। ব্র্যান্ডিং, ওই যে বললাম লং টার্ম স্ট্র্যাটেজি, এইটার ব্র্যান্ডিং এর মূল সূত্র হচ্ছে আপনাকে একটা জিনিস রেগুলার করে যেতে হবে লম্বা সময় ধরে, কনসিস্টেন্সি, ধারাবাহিক ভাবে। যদি এটা ভালো হয় তো ভালো, খারাপ হইলে খারাপ। যেমন খারাপ কি, ডিপ জলের দেখেন এইগুলা, সে কিন্তু ডিপ জলের ব্র্যান্ডিং কি, সে হচ্ছে ভিলেন, রাইট? কারণ সে একটা খারাপ জিনিস, খারাপ ডায়লগ, গালিগালাজ যেটাই হোক, সে একটা জিনিস কন্টিনিউ করে গেছে লম্বা সময় ধরে, এই কারণে তার ব্র্যান্ড পজিশন, একটা ব্র্যান্ড আইডেন্টিটি, সেটা ভালো না খারাপ ওইটা ওই বিষয়ে না যায়, এটা তার দর্শকরা ভালো জানে, কিন্তু তার একটা ব্র্যান্ড আইডেন্টিটি দাঁড়াইছে, সে ওই জিনিসটা কন্টিনিউ করে গেছে। সো ব্র্যান্ডিং এর মূল সূত্র হচ্ছে ব্র্যান্ড বিল্ড করলে কি আসলে বিজনেস বাড়ে? আচ্ছা, যেমন ধরেন আমার একটা বিজনেস আছে, এটাকে আমি অ্যাজ এ কমোডিটি হিসেবে বিক্রি করতে পারি, ফেসবুকে বুস্ট করব, ব্র্যান্ড বিল্ডিং এর দিকে কোনো খেয়াল রাখবো না, ব্র্যান্ড গাইডলাইন ফলো করবো না, বুস্টিং করছি অথবা কোনো রিটেল মার্কেটে
আমি সেল করছি, তার এগেনস্টে আমি টাকা পাচ্ছি, ক্যাশ ফ্লো আছে। হুম। অথবা আমি ব্র্যান্ড বিল করতে চাই, এটার জন্য কিন্তু আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি কম বেশি হোক লাগবে। হ্যাঁ। আসলে কি করা উচিত? আচ্ছা, এটা ভেরি গুড কোশ্চেন। এটা আসলে অনেকেই প্রশ্নটা করে থাকেন। সত্যি বলতে আপনার উদ্দেশ্যটা কি সেটা একটু ডিফাইন করেন। যে আপনার যদি মনে হয় যে না আমি ব্র্যান্ড বিল্ড আপ করবো এবং এটার জন্য আমার ফান্ডিং লাগবে, আপাতত আপনার ফান্ডিং নাই, তাহলে আমি বলবো আপনি সেলসকে ফোকাস করেন। কারণ সেলসকে যদি আপনি করার পর আপনি একটা সময় গিয়ে যখন আপনার ফান্ডিং রেডি হবে, আপনি যখন প্রফিট আসবেন, তখন আপনি ওইটা দিয়ে ব্র্যান্ড বিল্ড আপ করতে পারবেন। এরকম অনেক এক্সপিরিয়েন্স এক্সাম্পল আমরা দেখি। এখন আপনি যদি বলেন যে না আমার একটা বড় কর্পোরেট হাউস বা আপনি অনেক টাকা পয়সা নিয়ে নামছেন এবং ব্র্যান্ডিং এর জন্য আলাদা বাজেট আছে, দেন আমি সাজেস্ট করবো ইউ ক্যান গো ফর ব্র্যান্ডিং ফার্স্ট। সো আপনি ব্র্যান্ডিং আগে করবেন, ব্র্যান্ডিংটাই আপনাকে একসময় সেল এনে দেবে, কিন্তু ওটাকে ইনস্ট্যান্ট সেল টানবে না। মানে ব্যাপারটা এরকম না, ধরেন আমরা টিভিতে দেখি না, ইয়েতে টিভিতে এমন কি হয় যে আমরা টিভিতে দেখি একটা বিজ্ঞাপন দেখি, সাথে সাথে নিচে গিয়ে দোকানে গিয়ে ওই প্রোডাক্টটা কিনে নিয়ে আসি। ব্যাপারটা এরকম না। ব্র্যান্ডিং এর কাজ হচ্ছে কাস্টমারের মাথায় সেট করে দেওয়া, এই ক্যাটাগরিতে আমি সেরা, আপনি আর কিছু কিনবেন না, আপনি আমাকে কিনবেন, এইটা সেট করে দেওয়া। ঠিক আছে, ব্র্যান্ডিং এর কাজ হচ্ছে লয়ালিটি ক্রিয়েট করা। ব্র্যান্ডিং এর মার্কেটিং এর পার্থক্য কি? মার্কেটিং হচ্ছে কাস্টমার এনে দিবে, ব্র্যান্ডিং হচ্ছে কাস্টমার ধরে রাখবে। মার্কেটিং ডিপার্টমেন্ট বলবে যে কাস্টমার তোমার আমি এনে দিলাম, ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট বলবে এইবার এই কাস্টমারের ধরে রাখার দায়িত্ব তোমার, আজীবন ধরে রাখবা তুমি, এর জন্য যা যা করতে করো। ঠিক আছে, এই যে আমরা বললাম ব্র্যান্ড লয়ালিটি ক্রিয়েট করা, ব্র্যান্ডিং এর কাজই হচ্ছে লয়াল কাস্টমার ক্রিয়েট করা। মার্কেটার হয়তো আপনাকে 1000 কাস্টমার এনে দিবে, 1000 কাস্টমার আপনার লয়াল থাকবে না, ইটস ভেরি আনলাইকলি। এখান থেকে 300 জন আপনি ভেরি পসিবল যে আপনি লয়াল কাস্টমার, মানে 100 জন তো পারবেন। এই 100 জনকে কন্টিনিউয়াসলি বেটার সার্ভিস ও প্রোডাক্ট দিয়ে 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 আপনাকে লয়াল বানায় রাখাটা ব্র্যান্ডিং এর দায়িত্ব। তখন এই লোকগুলা, এই 100 জন লোক আপনার প্রোডাক্ট আনবে। শুধু আপনি যেই প্রোডাক্ট কিনে তারা লয়াল হয়েছে এইটা না, আপনি নতুন যদি কোনো প্রোডাক্ট আনেন সেটাও তারা চোখ বুঝে কিনবে। তার কারণ হচ্ছে আগের প্রোডাক্টের এক্সপিরিয়েন্স তাদের ভালো ছিল, লয়ালিটি ক্রিয়েট হয়েছে, লয়ালিটি বুঝছে যে আচ্ছা এই লোকটা বা এই ব্র্যান্ডটা ভালো সার্ভিস দেয়, সো হোয়াট এভার হি ব্রিংস ইন ইজ গুড, আমি এটা চোখ বুঝে কিনি। আপনি আপনার যদি বাজেট থাকে, এবং আপনার শুধু বাজেট থাকলে হবে না, আপনার কিন্তু ব্র্যান্ডিং করার মন মানসিকতা এবং ধৈর্য মোস্ট ইম্পর্টেন্টলি এটা থাকতে হবে। ঠিক আছে, আপনার ধৈর্য আছে, বাজেট নাই হবে না, আপনার বাজেট আছে, ধৈর্য নাই হবে না, দুইটাই থাকতে হবে। কনস্ট্যান্টলি এটা করে যান, স্পেন্ড করে যান, করে যান, তারপরে একটা সময় গিয়ে দেখবেন যে আপনার ব্র্যান্ডটা দাঁড়ায় গেছে এবং আপনি হোয়াট এভার ইউ আর ট্রাইং টু সেল, কাস্টমাররা কিনছে, এবং এটা যদি ভালো প্রোডাক্ট হয় আপনি ভালো ফিডব্যাক পাচ্ছেন, তারা লয়াল কাস্টমারে পরিণত হচ্ছে, এবং একটা সাইকেলের মতো। এবং এটা হবেই, এটা মানে অঙ্কের সূত্রের মতো। আপনি যদি সবকিছু ঠিকঠাক ভাবে করেন, এটা কাজ করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অনেকে মনে করে যে ব্র্যান্ডিং করতে অনেক টাকা পয়সা লাগে। হ্যাঁ, আপনি ব্র্যান্ডিং ইজ এক্সপেন্সিভ, আপনি যদি টাকা পয়সা যদি খরচ না করতে চান, ফ্রিতে ব্র্যান্ডিং করতে চান, এটা পসিবল, এটা ইম্পসিবল তা না। তখন আপনার কস্টটা যাবে আপনার সময়ের উপর দিয়ে। ধরেন আপনি টাকা পয়সা বিল্ড আপ করে আপনি যে ব্র্যান্ডিংটা 6 মাসে করতে পারবেন, যদি ফ্রিতে করতে চান ইট উইল টেক মোর দেন আ ইয়ার। প্রলয় ভাই, আপনি আমাদের একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝাতে পারেন আমাদের দর্শকদের জন্য? যে কোনো একটা প্রোডাক্ট অথবা যে কোনো একটা সার্ভিস আপনি পিক করতে পারেন, ওইটাকে কিছু ক্যাম্পেইনের উদাহরণ দেওয়ার মাধ্যমে যে এই জিনিসগুলো যদি কেউ করে প্রোডাক্টটা বিক্রি করার জন্য, এইটাকে আমরা মার্কেটিং বলবো, আর এই কাজগুলো যদি কেউ করে এটাকে আমরা ব্র্যান্ডিং বলবো। ধরেন আমি যদি ডানোর গুঁড়া দুধের কথা বলি, ডানোর গুঁড়া দুধের দেখেন মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ কি? ও ক্যাম্পেইন ডিজাইন করবে, তারা প্রাইসিং স্ট্র্যাটেজি সিলেক্ট করবে, নিশ সিলেক্ট করবে, তারপরে পি গুলা সিলেক্ট করবে, মানে পজিশন, প্লেসমেন্ট, প্রোডাক্ট, এসকিউ যেটা বলে তারা। এসকিউ মানে হচ্ছে আপনার স্টক কিপিং ইউনিট। ধরেন হচ্ছে কিভাবে বলি, ধরেন এই যে এই বোতলটা, হ্যাঁ, ফ্রেশের একটা বোতল, এই বোতলটা একটা প্রোডাক্ট, রাইট, একটা ব্র্যান্ড। কি ব্র্যান্ড? এটা পানির বোতল, কিন্তু এটা এসকিউ থাকতে পারে 3টা। কি? এটা কিন্তু পিচ্ছি, আপনি খেয়াল করে দেখছেন, ছোট একটু একটা বোতল, এটা একটা এসকিউ, এটা একটা এসকিউ, 1 লিটার একটা আরেকটা এসকিউ, সেগুলোর স্টক কিপিং ইউনিট বলে। 300 ml 500 ml 500 ml। হ্যাঁ, ব্র্যান্ড কিন্তু একটা, প্রোডাক্ট একটা, কিন্তু এসকিউ 3-4টা হয়ে গেল। এখন দেখেন, সো এই ব্যাপারগুলো কেন আমি বললাম, ধরেন আপনি একটা ব্র্যান্ডিং নিয়ে আপনি করতেছেন যে আপনি ব্র্যান্ডিং করবেন, হ্যাঁ, আপনি মার্কেটিং ডিপার্টমেন্ট কিন্তু এটার স্ট্র্যাটেজি গুলো ডেভেলপ করবে যে কোন জায়গায় কোনটা পুশ করবে। ছোট একটা উদাহরণ দেই, বাংলাদেশে মিনিপ্যাক শ্যাম্পু যখন আসছিল, তখন এটার একটা ট্রেমেন্ডাসলি, প্রথমে মিনিপ্যাক শ্যাম্পু গুলা ট্রেমেন্ডাসলি রেসপন্স পাইছিল, এবং এটার কথা আমি লিখছিলামও এক জায়গায়। এনিওয়ে, প্রথমে ব্র্যান্ড গুলো লঞ্চ করলো কত 200 না 300 মিলিলিটারের একটা ইসেতে, বোতলে। তো বোতলে দেওয়ার পর তাদের কাস্টমার সেগমেন্টেশন ছিল হচ্ছে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, বা কিছু কিছু জায়গায় লোয়ার মিডল ক্লাস, একবারে লোয়ার ক্লাস কিন্তু ছিল না। তো বাংলাদেশে যখন গার্মেন্টস কর্মীরা যখন হয়, স্যালারি ট্যালারি বাড়ে, তাদের যখন সামাজিক অবস্থা একটু ভালো হওয়া শুরু করে, তখন তারা রেগুলার শ্যাম্পু কেনার ট্রাই করে। তখন দেখলো এই শ্যাম্পুটা তাদের হাতের নাগালের বাইরে চলে যায়। তখন এই জিনিসটা অ্যাড্রেস করেছিলেন একজন মার্কেটার ভদ্রলোক, আমি নাম ভুলে গেছি ওনার, সানসিল্কের বাংলাদেশে যারাই ছিল, ইউনিলিভারের যারা ছিলেন। তখন তারা দেখলো যে গার্মেন্টস কর্মীরা এই পুরো বোতলটা কিনতে পারতেছে না,
কিন্তু তাদের কিন্তু প্রতিদিন শ্যাম্পু দেওয়ার দরকার পড়ে। তখন তারা কি করলো, বললো তাইলে কি করা যায়, বলো ছোট করে একটা বোতল দিয়ে, বললো না আপনারাই করেন একটা যদি ছোট করে প্যাকেটে আজকের জন্য, আজকে বা কালকের জন্য আমি মাথায় শ্যাম্পু দিতে পারি, এরকম যদি কোনো প্যাকেটে দিতে পারেন তাইলে আমার জন্য ভালো হয়। তারা সার্ভাটার লঞ্চ করলো, কয়েকজন গার্মেন্টস কর্মীর সাথে কথা বললো, তখন তারা 2 টাকার মিনি প্যাক শ্যাম্পু লঞ্চ করে। কি বলছে বুঝছেন, হু হু করে সেল বাড়লো এবং এটা হিউজ পপুলারিটি পায়। গার্মেন্টস কর্মীরা করতো কি, 2 টাকা করে কিনতো মুদি দোকানে গিয়ে, আজকে লাগবে আজকে, কারণ 2 টাকা হাইলি অ্যাফোর্ডেবল, ও আজকে দিয়ে মাথাটা শ্যাম্পু তৈরি ফ্রেশ করে ফেললো, কালকে হয়তো আবার কিনলো, একবারে 4-5টা কিনলো, 10 টাকা দিয়ে 5-5টা করে ব্যাগ। 2 টাকা ভেরি অ্যাফোর্ডেবল ছিল এবং ওর এইটাই দরকার, ঠিক আছে। তারপরে ওর আর হয়তো এটা দরকার নাই, তারপরে ওর হয়তো দিবেও না, পুরা শ্যাম্পুটা তো আমার কেনা লাগতেছে না। সো এই জিনিসটা এখন দেখেন প্রায় অনেকগুলো কোম্পানি করছে। ডানো গুঁড়া দুধের এখন মিনি প্যাক শ্যাম্পু, সরি মিনি প্যাক শ্যাম্পু বলতেছি, 10 টাকার মিনি প্যাক পাওয়া যায়, প্রাণের 10 টাকার মিনি প্যাক। তার কারণ হচ্ছে আপনি কিন্তু এক একটা এসকিউ, এক একটা টিজেকে টার্গেট করছেন। এমন টিজি আছে ও জীবনে কোনোদিন মিনি প্যাক কিনবে না। মিনি প্যাক হচ্ছে কিনা মনে করেন যে ও মনে করে নিজের জন্য ডিগ্রেডিং, ঠিক আছে, কারণ ওর সমাজের ওই স্তরে বাস করে। সো দেখেন আপনি যে খুব সেগমেন্টাইজ করেন, খুব সাবধানে কিন্তু আপনাকে এই সেগমেন্টাইজ গুলো করতে হচ্ছে। আবার ধরেন এমন লোক যারা ধরেন চাটা কিছু খায় না, তারা হচ্ছে ডেজার্ট খায়, ডেজার্টের জন্য কিন্তু এটা দরকার হইতে পারে। এখন দেখেন আপনি কোন ক্যাটাগরিতে কোনটা পুশ করবেন। ছোট প্যাকেজের হইলে আপনি ওই ক্যাটাগরির লোকজনকে পুশ করবেন, বড় হইলে ওই ক্যাটাগরির ওই প্লেসমেন্টে পুশ করবেন। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, ঠিক আছে। এখন এটা কিন্তু মার্কেটের দায়িত্ব। ব্র্যান্ডিংটা যখন আসবে তখন আপনি এই জিনিসগুলো কিন্তু সে ব্র্যান্ডিং এর লোকজন কিন্তু ধরেন ধরে ধরে করে না। আপনি একটা ক্যাম্পেইন লঞ্চ করলেন যে হ্যাঁ মার্কেটিং আর ব্র্যান্ডিং টিম মিলে ডিসিশন নিল, যে মার্কেটিং টিম বললো যে আমরা চাচ্ছি এইটাকে ব্র্যান্ডিং করতে, ছোট ছোট ইগুলা গুঁড়া দুধ গুলা। মজার ব্যাপার হচ্ছে ছোট গুঁড়া দুধ গুলার মধ্যে এখনো আমার পর্যন্ত আমার জানা মতো এগুলো ব্র্যান্ডিং কেউ করে না, বড় গুলাই করা হয়, বড় গুলাই করা হয়, ছোট গুলাই দেখি না। কারণটা কি? কারণটা হচ্ছে ওগুলা ব্র্যান্ডিং ছাড়াই সেল হয় হিউজ। এবং ঘোড়া দুধগুলো বা মিনি প্যাক গুলো বড়গুলার ব্র্যান্ডিং করতে হেল্প করে। তার কারণ হচ্ছে ছোটগুলো আপনি কিনতেছেন, এখন আপনি আপনার এই প্রয়োজনটা ছোট দিয়ে মিটবে না, বা আপনি সারা জীবন গরিব থাকবেন না বা গার্মেন্টস কর্মী থাকবেন। যখন আপনার ক্যাপাসিটি বাড়বে, পার্চেসিং ক্যাপাসিটি বাড়বে, আপনি বড়টা কিনবেন। কারণ আপনার কাস্টমার টপ অফ দ্য মাইন্ডে, টমা বলি যেটাকে, টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেস, ওইখানে আপনার ডানো গুঁড়া দুধ আছে বা সানসিল্ক আছে, রাইট। দেখেন আমি গুঁড়া দুধের কাম করলে ডানো বলতেছি, তার কারণ হচ্ছে গুঁড়া দুধের জনরাতে আমার টপ অফ মাইন্ডে ডানো আছে। ডানো হ্যামারিং করতে 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 এই জিনিসটা করছে, এটা একদিনে আসে নাই। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনার যখন ওই ব্র্যান্ডিং এর কাজটা হচ্ছে টমাটো সেট করে দিবে। সো এই কারণেই ওই মিনি প্যাক গুলাকে ব্র্যান্ডিং এর লোকজন ফোকাস করে না, হয়তো বা পরে ফোকাস করবে কোনো একদিন বা করলেও করতে পারে, কিন্তু খুব বেশি ফোকাস করবে হচ্ছে বড়গুলা। কারণ ওগুলার হচ্ছে ওয়ার্ল্ড সাইজ বড়, আপনার একটা প্রোডাক্টেই যেই প্রফিটটা আসবে ওই প্রফিটটা মিনিমাই করতে হলে অনেক ইয়ে। যদি আপনি যদি ফিনান্সিয়াল বা ইকোনমিক্যালিও যদি চিন্তা করেন, বড়টা করাই কিন্তু বেশি কি বলে এটাকে ফিজিবল বা সেন্স মেক করে। আর ছোটগুলো ওই যে বললাম আপনার টমাতে থাকতে হেল্প করতেছে। আপনি যখন বড়টা কিনবেন, আবার যখন আপনি বড়টা কিনতেছেন তখন ছোটগুলোও আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। সো এইটা কিন্তু একটা সাথে রিলেভেন্ট। এবং দেখেন আরেকটা ব্যাপার যেটা আপনি হয়তো শুরুর দিকে আপনি আমার বলছিলেন যে একটা এই প্রশ্নটা করতে পারেন যে বাংলাদেশে ব্র্যান্ড হয় না কেন, বড় বড় ব্র্যান্ড। দেখেন বাংলাদেশে আমার রিসার্চ বলে বাংলাদেশে যদি বড় একটা ব্র্যান্ড বলে ইস্পাহানি মির্জাপুর, ইস্পাহানি কোম্পানিটা 100 বছর আগে, ইস্পাহানি মির্জাপুর টি এই ব্র্যান্ডটা কিন্তু 100 বছর আগে না, এটা 80 দশকের ব্র্যান্ড। তো খুব বেশি পুরনো না, আবার বাংলাদেশের তুলনায় আবার যথেষ্ট পুরনো বলা যায়, কারণ এর আগের কোম্পানি পাবেন, এর আগে ব্র্যান্ড পাবেন না খুব বেশি। বাংলাদেশের ব্র্যান্ড হয় না তার একটা বড় কারণ হচ্ছে আমাদের উদ্যোক্তাদের ভিশন শর্ট, তারা লং ভিশন নিয়ে নামে না বা কন্টিনিউ করে না কোন একটা, তারা শর্ট ভিশন নিয়ে নামে বা 5-7 বছর করে গেলে খুশি। ভাই ভিশন নিয়ে নাম, আমার ব্র্যান্ড 50 বছর রাজত্ব করবে, 100 বছর রাজত্ব করবে, আমার নাতি পুতি, আমার 14তম 20তম পূর্বপুরুষ মানে কি বলে আমার ইয়েরা যেন এটা কন্টিনিউ করে যেতে পারে, ঠিক আছে। সে আমার ভবিষ্যতের সন্তানরা 20-30 প্রজন্ম পর্যন্ত যেন এটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে পারে। আমি জানি না এমন কারো আছে কিনা। একটা ব্র্যান্ড আসলে ডাই করে কেন, কি কারণে ডাই করে আপনার কি মনে হয়? অনেক কারণে এটা ডাই করতে পারে। এটা প্রথম একটা কারণ হইতে পারে এই যে কনসিস্টেন্সির অভাব। ওকে, আরেকটা কারণ হইতে পারে এই যে লং ভিশনের অভাব। অ্যারোমেটিক হালাল সাবাল যেই কারণে চলে গেছিল তার কোনো লং ভিশন ছিল না। আমাকে মেডিকো যত টাকাই অফার করুক আমি করতাম না, আমি ব্র্যান্ডটা সেল করতাম না, ঠিক আছে। যেই কারণে ও
নামটা ভুলে গেছি, চুলের তেলের ব্র্যান্ড জুই মনে হয় জুই, আমি ভুলে গেছি আসলে, মনে হয় জুই। যা হোক, তো উনাকে জুই কোম্পানিটা কেনার জন্য ইন্ডিয়ান একটা কোম্পানি খুব বড় অঙ্কের টাকা অফার করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা সে সেল করে না, জাস্ট বিকজ জুই নামটা তার নাতনির নাম। এই চেয়ারম্যান যে ভদ্রলোক বলে, আমি আমার নাতনির নাম সেল করবো না, তুমি যত টাকা। তার মানে কি, তার একটা ভিশন ছিল, একটা ফিলোসফি ছিল, যেটার কারণ নাইলে ওই ভিশন যদি ফিলোসফি না থাকলে এইটাও সেল হয়ে যেত জুই কোম্পানিটা ইন্ডিয়ানদের কাছে। সৈয়দ আলমগীর সাহেব যখন রিজাইন দিলেন, যমুনা থেকে এশিয়াতে জয়েন চলে গেলেন, ওই সময়টাতে ব্র্যান্ড হয়ে গেল কি নাবিকবিহীন জাহাজের মতো, ঠিক আছে। এই ব্র্যান্ডের কফিনের শেষ প্যারেটটা মারছে হচ্ছে ম্যারিকো। যখন শেয়ার প্রাইস কমে গেছে বাজারে, এটার খুব বাজে অবস্থা, তখন গিয়ে ম্যারিকো বলছে যে আমরা এটা সব মিলাইয়ে 83 কোটি না 73 কোটি টাকা ভ্যাট ট্যাক্স দিয়ে অনলি, এত বড় একটা ব্র্যান্ড, হ্যাঁ, যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হইতে পারে, 73 কোটি টাকা বা 83 কোটি টাকা তো যমুনা গ্রুপে কিছুই না ভাই, একদিনের বা এক সপ্তাহের ইনকাম উনি সেল করে দিচ্ছেন। উনিও তো চিন্তা করছেন যে এই ব্র্যান্ডটা আমি কন্টিনিউ করতে পারতেছি না, সৈয়দ আলমগীর সাহেব নাই, আমি আর কদিন কি করবো, সো এটা আমি কিভাবে কন্টিনিউ করবো। কিন্তু ওনার যদি একটা লং ভিশন থাকতো যে না, এই ব্র্যান্ডটা আমার কোম্পানি থেকে বের হয়েছে, এটা আমার কোম্পানি লঞ্চ করছে, সো এইটা আমি কন্টিনিউ করবো, আমি যদি লস দিয়েও হয়, যেটা যমুনা খুব এফোর্ট করতে হবে। যমুনা যদি বলতো যে আমি আগামী 50 বছরে লস করে হলেও এই ব্র্যান্ডটাকে আমি চালাই যাবো, জাস্ট কন্টিনিউ, প্রফিট দরকার নাই বা আমার ব্রেক ইভেনও দরকার নাই, লস দিয়ে চালো, কিন্তু আমি চাই এই ব্র্যান্ডটার নাম থাকবে, এই ব্র্যান্ডটাকে আমি হারাই যেতে দিব না বাজার থেকে, এটা ইজিলি করতো। যমুনা গ্রুপের কাছে এটা করার কোনো বিষয় ছিল না, কিন্তু অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে সে চিন্তা করছে যে এটা আসলে একটা লস প্রজেক্ট, তার চেয়ে বরং যদি ক্যাশ 73 কোটি টাকা পাই, খারাপ কি, যা পাই তাই ভালো। একটা পুরো অ্যারোমেটিক কসমেটিক্স লিমিটেড না, কিন্তু ওইটার অ্যারোমেটিক কসমেটিক্স এর একটা পার্ট ছিল অ্যারোমেটিক হালাল সাবান, শুধু ওইটা সেল করছে সে এত টাকা দিয়ে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড গুলো হারাই হচ্ছে এটার কারণে লং টার্ম ভিশন নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি নাই। এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে কোনো ব্র্যান্ড ম্যানেজার বা হেড অফ ব্র্যান্ড বা মার্কেটার আপনি দেখবেন, একটা কোম্পানি হেড অফ ব্র্যান্ড বা মার্কেটার চেঞ্জ হয়ে যায়, ব্র্যান্ড গাইডলাইন চেঞ্জ হয়ে যায়। রাইট ভাই, ব্র্যান্ড গাইডলাইন হচ্ছে ইসের মতো, রিলিজিয়াসলি ফলো করতে হবে। এটা একটা বাইবেল, ব্র্যান্ডের বাইবেল হবে, আপনার কোম্পানি ব্র্যান্ডের বাইবেল। আপনার কোম্পানির হেড অফ মার্কেটার কেন, আপনার কোম্পানির মালিকও যদি চেঞ্জ হয়ে যায়, ব্র্যান্ড গাইডলাইন চেঞ্জ হবে না। রাইট, এই জন্য এটার নাম ব্র্যান্ড গাইডলাইন। এটা আপনার এটা অ্যানুয়াল মিটিং রিপোর্ট না যে প্রতি বছর এটা চেঞ্জ হবে, কি আজীবন এটা একই থাকবে। হয়তো বা 5-7 বছর পর সিগনিফিকেন্টলি চেঞ্জ হবে না, স্লাইড চেঞ্জ হবে। সেইটা পরিস্থিতি, মার্কেট, মানুষের অডিয়েন্স বা আপনার পটেনশিয়াল কাস্টমারের মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, ওইটার কারণে হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু এটা বছর চেঞ্জ হবে না। বা আপনার হেড অফ ব্র্যান্ড চেঞ্জ হয়ে গেছে, এই জন্য বাংলাদেশে ব্র্যান্ড গাইডলাইন বলতে বেশিরভাগ কোম্পানি ব্র্যান্ড গাইডলাইন নাই, অনেক বড় বড় কোম্পানি ব্র্যান্ড গাইডলাইন নাই। ব্র্যান্ড গাইডলাইন চলে মুখে মুখে হেড অফ মার্কেটারের কথায়, হেড অফ ব্র্যান্ডের কথায়, যার ফলে ওই ওয়েল ডকুমেন্টেড না, যার ফলে ওই হেড অফ মার্কেটার যখন থাকে না, ব্র্যান্ড তখন সাফার করে আর কি। হ্যাঁ, সো এটা ওয়ান অফ দ্য রিজনস যে কনসিস্টেন্সি নাই, ব্র্যান্ড গাইডলাইন নাই, লং টার্ম ভিশন নাই, তারপরে তারা সেলের উপর ফোকাস করে। এইসব কারণে বাংলাদেশে আসলে ব্র্যান্ড গড়ে তোলে না বা ব্র্যান্ড হারায় যায়, যেটা একই কথা, ব্র্যান্ড গড়ে ওঠে না, সেম কারণেই ব্র্যান্ডগুলো হারায় যাচ্ছে। ভাই, যেটা আপনি মাঝখানে বলছিলেন যে অনেক ক্ষেত্রে ব্র্যান্ডরা রিব্র্যান্ডিং করে, হ্যাঁ, কোন একটা ব্র্যান্ড, হ্যাঁ, আমরা কিছুদিন আগে একটা খুব বড় ব্র্যান্ডকে বাংলাদেশে রিব্র্যান্ডিং করতে দেখলাম আর কি, দারাজকে তার লোগোটা অ্যাটলিস্ট চেঞ্জ করলো। তো কেন রিব্র্যান্ডিং করা জরুরি? একটা ব্র্যান্ড কোন স্টেজে যাবার পর বুঝবে যে না, আমার আসলে রিব্র্যান্ডিং করা উচিত? মানে প্রথমত তারা মার্কেট থেকে কি সিগন্যাল পেলে রিব্র্যান্ডিং করবে, এবং রিব্র্যান্ডিং করলে কি বেনিফিট আসে আসলে? আচ্ছা, প্রথমত দেখতে হবে যে এইটা আমার টার্গেট অডিয়েন্সের সাথে অ্যালাইন্ড কিনা, আমার মেসেজ গুলো যাচ্ছে কিনা, এটা এখন জিগের সাথে এটা অ্যালাইন কিনা, সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে কিনা ঠিকঠাক মতো। যদি এরকম মনে হয় তাহলে এটা তখনই রিব্র্যান্ডিং এর কাজ আসে। ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে অনেক বছর ধরে একটা জিনিস চলে আসলে একঘেয়েমি চলে আসে, দেখবেন এই কারণে অনেক পুরোনো ব্র্যান্ড গুলো রিব্র্যান্ডিং করে। আরেকটা কারণ হতে পারে ইমেজ পুনরুদ্ধার করার জন্য। ঠিক আছে, যেমন ইভেলি একবার রিব্র্যান্ডিং করছিল, তারপরে দারাজের একটা প্রবলেম ছিল শুরুর দিকে, যে ওদের মধ্যে অনেকেই আমাকে বলতো যে ভাই আমি অর্ডার দিছি ইলেকট্রনিক্স পোর্টেবল হার্ড ডিস্ক, ভিতরে আমি ইট পাইছি। মানে কি ভয়াবহ অবস্থা। দারাজ তো আর এটা পাঠায় নাই, দারাজের সেলাররা পাঠাইছে এটা তো, কিন্তু দারাজের উচিত ছিল এটাকে করা, ভেরিফাই করা, কোয়ালিটি অ্যাসিওর করা। এটা দারাজ করতে পারে না, আলটিমেটলি ব্লেমটা কিন্তু দারাজের কাছে। আমরা কিন্তু কথা শুরু করেছিলাম যে আমি আমার পার্সোনাল ব্র্যান্ড কিংবা আমার বিজনেস অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে যদি দাঁড় করাই, আমার বিজনেসের গ্রোথ হবে কিনা, সেলস বাড়বে কিনা, এন্ড ওভারঅল গ্রোথ হবে কিনা। ওই জায়গা থেকে যদি কোনো বিজনেস ওনার চিন্তা করে, ওভারঅল গ্রোথ হবে ব্র্যান্ডিং এ। কিন্তু এটা আমাদের প্রবলেমটা কি, এটা নিয়ে আমাদের প্রবলেম
প্রবলেম না যে ওভারঅল গ্রোথ ব্র্যান্ডিং এ হবে কিনা, সবাই জানে যে ব্র্যান্ডিং এ হ্যাঁ। গ্রোথ হবে, ঠিক আছে, এটা আপনার সেলস এ হোক, আপনার ইন টার্মস অফ কাস্টমার অ্যাকুইজিশন হোক, বা আপনার ভ্যালুয়েশন বাড়ানো, যেটা দিয়ে হোক। হুম। প্রশ্নটা হচ্ছে কবে হবে, রাতারাতি চাই সবাই। কবে হবে? ভাই 6 মাস ধরে ব্র্যান্ডিং করতেছি, আমার সেল বাড়ে না কেন? 6 মাস কোনো মাস হইলো ভাই? রাইট। এমনও অনেক কোম্পানি আছে ভাই 6 বছর ধরে ব্র্যান্ডিং করতেছে, তারা হইতেছে না। ওই ব্র্যান্ডিংটা স্লো প্রসেস। হ্যাঁ, আমি বলতেছি না যে আমি ভয় দেখাচ্ছি না, ভয় পাওয়ার কিছু নাই যে প্রলয় ভাই বলতেছে যে অনেক বছর ধরে ব্র্যান্ডিং করতে হবে। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনার প্রোডাক্ট কি, আপনি কোন নিশের জন্য কাজ করছেন, তারপরে আপনি আপনার কাস্টমার জার্নিটা কিভাবে ডিজাইন করছেন, আপনার ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিটা কি, আপনার প্রোডাক্ট স্ট্র্যাটেজি কি, কম্পিটিটররা কি করতেছে, এবং আপনার কোন রিজিয়নের জন্য, কোন কাস্টমারের জন্য কাজ করতেছেন, অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে। ফর এক্সাম্পল, আপনি যদি এখন দেখেন বাংলাদেশে যদি রোলস রয়েস কোম্পানি এখন আসে, ওই রোলস রয়েস কোম্পানি এখন ধরেন যতই ব্র্যান্ডিং করুক, ও কি টয়টাকে ছাড়াই দিতে পারবে? আই ডাউট। সেল ভলিউমের দিক থেকে টয়টা যদি বছরে 1 লাখ গাড়ি বিক্রি করে, রোলস রয়েস হয়তো করবে 10টা, তাও করবে কিনা আমি ডাউট সারা বছরে বাংলাদেশে, ঠিক আছে? কারণ রোলস রয়েস সবাই বাড়ি থেকেই কেনে। রোলস রয়েস বলতেছি, ভালো উদাহরণ হচ্ছে সাবওয়ে। এই যে কিছুদিন আগে আসছে সাবওয়ে, বলতেছে বাংলাদেশের মানুষ, ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশে কোনো সাবওয়ে নাই, স্টারবাকস নাই, ইন্ডিয়াতে অনেক স্টারবাকস আছে, ঠিক আছে? কারণ বাংলাদেশের আসলে শুনতে খারাপ লাগে, কিন্তু আসলে গোনায় ধরে না ওরা বাংলাদেশের কাস্টমার গুলারে। ম্যাকডোনাল্ডসও সেম অবস্থা। ম্যাকডোনাল্ডস বলছে আমরা আসলে আমাদের এক্সিস্টিং যে চেইন শপ গুলো আছে ওগুলো সাপ্লাই দিয়ে কুলাইতে পারি না, বাংলাদেশ আসলে আপাতত আমাদের প্রায়োরিটি লিস্টে নাই, ঠিক আছে? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে ধরে তো। সো এখন আপনাকে দেখতে হবে কোন নিশের জন্য কতটুকু আপনি করে ব্র্যান্ডিং করে যাচ্ছেন, কত বছর ধরে, কতটুকু সময় লাগে, স্ট্র্যাটেজিক্যালি আগাচ্ছেন কিনা। এমন না যে আপনি জাস্ট আমরা গাদার খাটনি খাটিয়ে গেলাম, ব্র্যান্ডিং তো অনেক বছর, 10 বছর ব্র্যান্ডিং করার ব্যাপারটা এরকম কিছু না। আপনাকে গ্রোথ মেজার করতে হবে যে হ্যাঁ 6 মাস করে কতটুকু গ্রোথ হইলো, বা আজও এটা কাজ করছে কিনা, 1 বছর করে কতটুকু গ্রোথ হইলো, বা আপনি আপনাকে ফাইন টিউন করতে হবে কিনা, বা এটাকে আপডেট করতে হবে কিনা, বা স্ট্র্যাটেজি আপনাকে চেঞ্জ করতে হবে কিনা, এটা কিন্তু কনস্ট্যান্টলি আপনাকে চেক করতে হবে, মনিটর করতে হবে গ্রোথটা। ওকে, আমরা যদি একটা এসএমই কোম্পানির কথা চিন্তা করি, যাদের বাজেট অত বেশি নাই, তারা মোটামুটি ভাবে কোম্পানিটা রান করছে এবং কোম্পানিটা প্রফিটে আছে, এখন তারা যদি চিন্তা করে যে না আমি ব্র্যান্ডিং এ কিছু বাজেট রাখবো, ইনভেস্ট করবে, এবং আস্তে আস্তে আমি হচ্ছে ব্র্যান্ডটা বিল্ড করতে চাই, তাদের প্রসেসটা কি, স্টেপ বাই স্টেপ যদি আপনি একটু সংক্ষেপে বলেন। আমি তাদেরকে বলবো শুরুতে ব্র্যান্ডিং এর এলিমেন্ট গুলো কি দেখেন, নিজের একটা লোগো থাকতে হবে, তারপরে নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকতে হবে, মানে একটা ওয়েবসাইট, ফেসবুক পেজ না, রাইট। তারপর নিজের প্যাকেজিং থাকতে হবে, নিজস্ব প্যাকেজিং, তারপরে নিজের একটা ব্র্যান্ড গাইডলাইন থাকবে, ওই ব্র্যান্ড গাইডলাইনে থাকবে তার লোগোর কালারটা কি হবে, কালারের থিম কি হবে, কিভাবে সে কাস্টমারের সাথে কথা বলবে, কি কি বলবে, কি কি বলবে না, তার পজিশনিং কি হবে, তার টোন কি হবে, তার কি ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট সে ফেসবুকে দিবে বা তার সোশ্যাল মিডিয়ায় দিবে, কি ধরনের পোস্ট সে দিবে না, ঠিক আছে? ক্যাপশন গুলো কিরকম হবে, কি ধরনের হ্যাশট্যাগ সে ইউজ করবে, কোন কোন টপিকে সে লিখবে, কোন কোন টপিক সে লিখবে না, এই জিনিসগুলো টোটাল ব্র্যান্ড গাইডলাইনে থাকবে। দেখেন এগুলোর জন্য কিন্তু খুব বেশি ইনভেস্টমেন্ট দরকার নাই। হ্যাঁ, আপনি যদি প্যাকেজিং করেন, প্যাকেজিং এর জন্য মোটামুটি ভালো খরচ করতে হয়, প্রতিটা প্যাকেটের জন্য 10 থেকে 15 বা 20 টাকা পর্যন্ত খরচ করতে, এক্সপেন্সিভ। কিন্তু আপনি যদি এক্সপেন্সটা করতে পারেন, ভাই আমি তো বলতেছি না এক্সপেন্স পকেট থেকে নেন, কাস্টমারের থেকে নেন, বা আপনি প্রফিট থেকে শেয়ার করেন, রাইট? আপনার প্রোডাক্টে যদি প্রফিট আপনি 20 টাকা করেন, এটাকে দেখেন 30 টাকা করা যায় কিনা, ওই 20 টাকা দিয়ে আপনি করেন, বাকি যে এক্সট্রা 20 টাকা নিচ্ছেন প্রফিট হিসেবে, ওই প্রফিটটা আপনি ইয়েতে ইনভেস্ট করেন, প্যাকেজিং এ ইনভেস্ট করেন। প্যাকেজিং ইজ ইউর ব্র্যান্ড অ্যাসেট, ঠিক আছে? রাইট। সো এই ব্যাপারগুলো আপনি আস্তে আস্তে করেন, দেখবেন যে আপনার এমনি আপনার ব্র্যান্ড ভ্যালু দাঁড়ায় যাবে, ঠিক আছে? ইট হ্যাজ টু বি ইউনিক। এবং এগুলোর জন্য কিন্তু খুব বেশি ইনভেস্টমেন্ট লাগে। ইনভেস্টমেন্ট কখন লাগে? আপনি যখন এফটিভিসি এবিসি করতেছেন, বিলবোর্ড দিতেছেন। আমি আপনার বলতেছি না কর্পোরেট ব্র্যান্ডিং করতে। কর্পোরেট ব্র্যান্ডিং মানে কয়েক কোটি টাকার ব্র্যান্ডিং, ওরকম ওইটা এসএমইর জন্য ওটা প্রয়োজন নাই। এসএমইর জন্য আপনি যদি একটা লোগো ডিজাইন করেন, একটা ওয়েবসাইট করেন, আপনার লোগোটা আপনার ইয়েতে দেন, ফেসবুক আপনার প্রোফাইল পিকচারে দেন ফেসবুক পেজের, আপনি ডেলিভারি ম্যানের টি শার্টটা আপনি মেনশন করার জন্য চেষ্টা করতে পারেন কিনা দেখেন, আপনি আলাদা একটা ওয়েবসাইট লঞ্চ করেন, ওয়েবসাইট এখন অনেক সস্তা করা যায়। তারপরে আপনি প্যাকেজিং এর ভিতরে আপনার প্রোডাক্টের ভিতরে আপনার লোগো, আপনার নিজস্ব থিম, কালার, ওইটা করতে পারেন কিনা, দ্যাটস প্রিটি মাচ এনাফ টু স্টার্ট উইথ, রাইট? ঠিক আছে? সো এই আর কি। এবং তারপরে একটা সময় গিয়ে মজা ব্যাপার হচ্ছে আমাদের দেশের উদ্যোক্তারা অনেক স্মার্ট, এইটা এক সময় গিয়ে তারা নিজেরাই বুঝে যাবে যে কখন আমাকে এখন ফার্দার ইনভেস্ট করতে হবে। তখন সে বলবে যে আচ্ছা ঠিক আছে, এইবার তাহলে আমি একটা ফেসবুকে একটা অ্যাড দিই, ঠিক আছে? এবং অ্যাডটা মানে জাস্ট আমি গ্রাফিক ডিজাইন দিয়ে ডিজাইন করাবো না, আমি একটা প্রোডাকশন হাউস ভাড়া করবো, দেখবো যে কয় লাখ টাকা, সে দেখবো আচ্ছা 50,000 টাকা বা 60-70 হাজার টাকা হইলে আমি খুব সুন্দর একটা টিভিসি বানাইতে পারি নিজের লোগো টোগো দিয়ে, দারুন, বাস
এই তো সে আস্তে আস্তে দেখবেন যে তার ব্র্যান্ডিং হয়ে গেছে। বাংলাদেশে খুব চমৎকার ব্র্যান্ডিং এর উদাহরণ হচ্ছে শরদিন্দু, খুব ইয়াং একটা মেয়ে, হয়তো নাম শুনছেন আপনারা, আমার খুব পছন্দের, আমার ওয়াইফে খুব পছন্দ করে ওদের জামা কাপড় গুলো, খুব চমৎকার। স্ট্রেরি নাইটের ইগুলো ওরাই বাংলাদেশে পপুলার করছে অ্যাজ ফার অ্যাজ আই নো। কি জানি মেয়েটার নাম সুরভি। হ্যাঁ, দেখেন সে কিন্তু শুরু করছে খুব ছোট দিয়ে, এখন তার কয়েকটা জায়গায় ব্রাঞ্চ, এবং সে নাকি দেশের বাইরেও ব্রাঞ্চ করবে। এবং মেয়েটা একই সাথে কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যেটা তাকে হেল্প করছে তার ব্র্যান্ডকে বিল্ড করার জন্য। তো এবং সে আস্তে আস্তে ঘুরে শুরু করছে, এবং তার পার্টনার আগে ছিল, তার বয়ফ্রেন্ড ছিল, এখন মেয়েটার হাজব্যান্ড ফটোগ্রাফার, প্রোডাক্ট ফটোশুট করে দিত, ও নিজের মডেল ফটোশুট করে দিত, এবং সে নিজেই মডেল হইতো, ফটোশুট করে দিত, তার বয়ফ্রেন্ড এডিট করে দিত, নিজে একটা লোগো করছে। সো দেখেন ব্র্যান্ডিং করতে কিন্তু তার খুব বেশি করতে হয় নাই, স্পেন্ড করতে হয় নাই। দ্যাট গার্ল ইজ ভেরি স্মার্ট, সে অনেক অল্প টাকায় অনেক এক্সপেন্সিভ ব্র্যান্ডিং করে নিছে, কিন্তু সাকসেস। আমি বলতেছি না সবাই এটা করতে পারে বা করা উচিত, কিন্তু আমি বলতেছি যে দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল যে অনেক অল্প টাকায় মানে স্মার্টলি ব্র্যান্ডিং শুরু করা যায়। হ্যাঁ, ব্র্যান্ডিং এর সব হয়তো করতে পারবে না, কিন্তু জাস্ট শুরুটা করেন আপনি, ঠিক আছে ভাই? ট্রাস্ট মি, ব্র্যান্ডিং এর একটা বিগ এলিমেন্ট হচ্ছে প্যাকেজিং, যে প্যাকেজের উপর আপনার লোগোটা থাকবে। ভেরি, এটা কমন সেন্স, এটার জন্য ব্র্যান্ডিং শিখতে হয় না বা মার্কেটিং পড়তে হয় না, ঠিক আছে? এই জিনিসটা অনেকে করে না, কাস্টমারে বললে মোচামচি করে। ভাই 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 এত আপনি এত খাইস্টামি করেন না ভাই। কত টাকা লাগবে জানেন? 10 টাকা 15 টাকা একটা প্যাকেজিং। আপনি যদি ইয়েতে যান, পুরান ঢাকা বা নিয়েতে যান, নীল খেতে যান, আপনাকে খুব চিপে ভালো কোয়ালিটি করে দিবে। আপনি আপনার কোয়ান্টিটি যত বাড়বে আপনার প্রোডাকশন কষ্ট তত কমবে। আমি স্টিকার ডিজাইন করছি, আমার এক একটা স্টিকার 5 টাকা করে পড়ছে, ভেরি গুড কোয়ালিটি। আমি নিজে ডিজাইন করছি, 5 টাকা করে দিছে। আমার 1000টা স্টিকার 5000 টাকা লাগছে। সব মিলাই আমি তা একটু মোলামুলি করলে তো 4500 টাকা করতে পারতাম। এটা কিন্তু খুব বেশি টাকা না, কিন্তু আমার কিন্তু একটা ভালো ব্র্যান্ডিং হয়েছে। যেটা আপনি বলছিলেন যে ভিশনটা তো থাকতে হবে, অবশ্যই ভিশন থাকতে হবে, স্মার্টনেস থাকতে হবে। আপনি যদি এসএমই হন, আপনাকে গ্রোথ হ্যাকিং করতে হবে, মানে হচ্ছে ফ্রিতে ব্র্যান্ডিং কেমনে করা যায় বা কম টাকা কেমনে করতে হবে, কারণ বাজেট কম আপনার। বা স্টার্টআপ যদি হন, শুধু এসএমই না, স্টার্টআপ হইলেও আপনি ব্র্যান্ডিং এর জন্য খুব বেশি বাজেট পাবেন না বা মার্কেটিং এর বাজেট থাকবে না, আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? কর্পোরেট হইলে তো ভাই কথাই নাই, আপনি শুধু একটা প্রপোজাল দিবেন যে স্যার আমাদের এই বছর ব্র্যান্ডিং এর জন্য 5 কোটি টাকা লাগবে, হয়তো 4-3 কোটি টাকা পাবেন, ঠিক আছে? সো এই হচ্ছে ঘটনা আর কি। আমার যতটুকু এক্সপিরিয়েন্স, যেটা আমি কখনো কোথাও বইতে পড়ি নাই বা শুনি নাই, ব্র্যান্ডিং এর জন্য আসলে আপনার একটা মাইন্ডসেট দরকার, রাইট? টাকা মাইন্ডসেট যদি ব্র্যান্ডিং এ থাকে, আপনার টাকা বুথে জোগাইব। ব্র্যান্ডই কিন্তু আসলে টাকা নিয়ে আসে কাস্টমারের পকেট থেকে, ব্র্যান্ড হচ্ছে ট্রাস্ট নিয়ে আসে। এক্স্যাক্টলি, ঠিক আছে? অনেকে বলে ভাইয়া টাকার জন্য করতে পারছি না, এটা বুলশিট, ঠিক আছে? বেশিরভাগই, উইথ অল ডিউ রেসপেক্ট, বেশিরভাগ, সবাই না, বেশিরভাগই আমি দেখছি এটা আসলে একটা মানে ভুল কথা। আইদার সে বুঝতেছে না যে ভুল, অথবা তার একটা মিসকনসেপশন বায়াস হয়ে রয়েছে যে আমার যেদিন অনেকটা কয়েক লাখ টাকা জমাবো তখন ব্র্যান্ডিং করা শুরু করবো। এটা আসলে ভুল কথা। সো তার আসলে মাইন্ডসেটই নাই ব্র্যান্ডিং করার। তার কারণ হচ্ছে কি জানেন, ব্র্যান্ডিং এ তো ইনস্ট্যান্ট সেল আসতেছে না, রাইট? আমরা তো ইনস্ট্যান্টে বিশ্বাসী, ঠিক আছে? সবাই ইনস্ট্যান্ট নুডলস খাবে, 2 মিনিট নুডলস খাবে, কিন্তু সে ধীরে সুস্থ স্লো কুকিং এর ভিতরে কেউ যাবে, রাইট? সো এই জিনিস মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। যার ব্র্যান্ডিং মাইন্ডসেট আছে, ও কোনো না কোনো ভাবে একটা না একটা ওয়ে বের করবেই করবে ওর ব্র্যান্ডিং করার, ওর টাকা থাকুক বা না থাকুক। প্রথমে তো মানুষ আসলে আউটলুকটা দেয়, প্রোডাক্টটা কিন্তু পরে টেস্ট করে। আমাদের ইয়েতে সাহিত্যিতে আছে, প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারী, ঠিক আছে? এটা বললে অনেকে বলবে রেসিস্ট, কিন্তু এটা সত্যি ভাই। প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারী, মানুষ দেখে আগে ভালো লাগতে হবে তোমার। প্রলয় ভাই, মানে বিজনেসকে ব্র্যান্ড করতে হবে, এটা তো আমরা বুঝলাম, এবং পার্সনকেও ব্র্যান্ড হতে হবে। সেটা তার পার্সোনাল ডেভেলপমেন্টে যেমন হেল্প করবে, বিজনেসেও কিন্তু হেল্প করবে, তার বিজনেসটাকেও বড় করতে হেল্প করবে। তো এখন আসলে এমন একটা সময় আমরা থাকি, বাস করছি, যে প্রত্যেকে আসলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চায়, পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে চায়। তো আপনি সাকসেসফুলি এই জিনিসটা করেছেন। আপনি লাস্টে যদি বলেন যে আসলে এই জিনিসগুলা, এই স্টেপ, এই কাজগুলো আপনারা করেন, একটু সামারি করে বলা, যদিও আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি, এই কাজগুলো করেন আর এই কাজগুলো করবেন না, আপনি কি বলবেন? আচ্ছা, যদি আমি সামারি করে বলি, তাহলে আপনাকে যেটা করতে হবে, যদি কেউ পার্সোনাল ব্র্যান্ড বা যে কোনো ব্র্যান্ডে বিল্ড করতে চান, আমি বলবো যে তার প্রথমে একটা প্ল্যানিং থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, তার একটা ব্র্যান্ড গাইডলাইন থাকলে কনসিস্টেন্সি এমনি চলে আসার কথা। সে যদি ফলো করে, শুধু ব্র্যান্ড গাইডলাইন শোকেসে সাথে রাখলে হবে না, ওটা কিন্তু ফলো করতে হবে রিলিজিয়াসলি। সো এই ব্যাপারগুলো করতে হবে। আরেকটা হচ্ছে যে অনেক সময় মনে হবে যে এটা আমার দিতে ইচ্ছা করতেছে, এটা করতে ইচ্ছা করতেছে, এটা করে ফেলি, টেম্পটেশন। হ্যাঁ, ওটা করা যাবে না। আমি চিন্তা করতে হবে যে এটা আমার ব্র্যান্ডকে হ্যাম্পার করে কিনা, ঠিক আছে? এটা মানুষ হিসেবে এটা করাটা, যেটার কথা আমি অলরেডি বলছি, এটা নিয়ে আর এক্সপ্লেন না করি, কিন্তু ওটা ওই ক্যাটাগরির মধ্যে যদি না পড়ে, তাহলে এটা আমার চিন্তা করতে হবে যে এটা আমার ব্র্যান্ডকে হ্যাম্পার করবে, বা এটা আমার নিশের সাথে যায় কিনা, আমার প্রোডাক্টের সাথে যায় কিনা, আমার সার্ভিসের সাথে যায় কিনা, আমার ইমেজের সাথে যাচ্ছে কিনা। যদি যায়,
তাহলে আমি এটা কন্টিনিউ করব, আর যদি না যায় তাহলে আমি এখান থেকে সরে আসবো। সো আজকে একটা জিনিস, কালকে একটা জিনিস, পরশু দিনের জিনিস, ওই ভদ্রলোকের মধ্যে যার কথা বললাম স্ট্যান্ড আপ কমেডিয়ান থেকে মোটিভেশনাল স্পিকার হয়েছে, ওনার মতো করা যাবে না এটা, তাহলে ব্র্যান্ড হ্যাম্পার করবে ইন দ্য লং রান। অলরেডি তার ব্র্যান্ড সিভিয়ারলি হ্যাম্পার। আমি তার নাম নিলেই দেখি মানুষজন কমেন্টে হাসাহাসি করে, বলে যে ভাই এটা একটা জাস্ট প্যাথেটিক। সো এরকম হওয়ার কথা ছিল না। এটা একটা আমাদের জন্য একটা লার্নিং। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষকে হেল্প করার একটা মেন্টালিটি থাকতে হবে, যেটা আমি কন্টেন্ট মার্কেটিং বইতে আমি লিখছি। সবসময় আপনার প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট সার্ভিস এটা করা যাবে না। আপনাকে একটা হেল্প করার মানসিকতা থাকতে হবে। এজ এ সমাজবদ্ধ মানুষ হিসেবে আপনার সামাজিক দায়বদ্ধতা কি, আপনার প্রোডাক্ট দিয়ে একটা মানুষের উপকার কিভাবে করছেন, বা আপনার প্রোডাক্ট দিয়ে না হোক, আপনার মুখের উপদেশ দিয়ে আপনি কিভাবে হয়তো আপনি একটা প্রবলেমকে আইডেন্টিফাই করছেন, সেটার সলিউশন দিচ্ছেন, যেটা ডিরেক্টলি হয়তো আপনার প্রোডাক্টের হেল্প মানে সেল আনবে না, হয়তো আপনার কম্পিটিটরের সেল আনবে, তবু এটা করেন। ওকে, ট্রাস্ট মি, পাবলিক আপনার থেকেই কিনবে। হয়তো বা মনে করতে পারেন প্রলয় ভাই এটা কি বলতেছে, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। অনেক বড় বড় কোম্পানি কন্টেন্ট মার্কেটিং করে কিভাবে জানেন? টপ 10 প্রোডাক্টস ইন 2024, ঠিক আছে? ফর এক্সাম্পল আমার একটা মোবাইলের ব্র্যান্ড আছে, ঠিক আছে? আমি তো অবশ্যই যাবো মানুষ আমার ব্র্যান্ডে কিনুক। আমি একটা ভিডিও বানাইলাম টপ 10 মোবাইল ব্র্যান্ড ইন 2024 ইন বাংলাদেশ। এখানে আমার ব্র্যান্ডটা রাখলাম সবার শেষে, আমার মোবাইলটাকে, বাকি 9টা লিখলাম আমার কম্পিটিটরের ব্র্যান্ড। সো এটা তো হওয়ার কথা ছিল না। আরে প্রোডাক্ট তো ওদের সেল হচ্ছে। ট্রাস্ট মি, তারা আইসা আপনার প্রোডাক্ট দেখবে এবং কেউ কিনবে। কারণ কি, আপনি তাদের ট্রাস্টটা অর্জন করছেন যে এই লোকটা চাইলেই সে অ্যাভয়েড করে যেতে পারতো, তবুও সে এইরকম অনেস্ট অথবা তার এইরকম কনফিডেন্ট আছে, সে নির্দ্বিধায় তার কম্পিউটারের কথা বলছে যে ভাই ইউ ক্যান ট্রাই মাই কম্পিউটারস প্রোডাক্ট, নো ওয়ারিস, আমার কোনো সমস্যা নেই। ব্র্যান্ড কিন্তু দিন শেষে আসলে ট্রাস্ট, এক্স্যাক্টলি ট্রাস্ট বিল্ড আপ করতেছে। এখন দেখেন, আপনি না বললে কি আপনার অডিয়েন্সে জানতো না যে বাংলাদেশের টপ মোবাইল কোনটা কয়টা আছে? তারা তো জানতো, কিন্তু আপনি যে লুকায় রাখলেন, পাবলিক বুঝবে আচ্ছা তুমি তাহলে তোমারটাই এই যে একটা ভাইব যে তুমি আর 10টা মানুষের মধ্যে, তোমার ট্রাস্ট করার কিছু নাই, এই জিনিসটা খারাপ হইল। কিন্তু আপনি যখন বললেন যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটা কিন্তু ভাইয়া আমার চেয়ে বেটার প্রোডাক্ট আছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা আমার চেয়ে বেটার প্রোডাক্ট, ঠিক আছে, আপনি এটা ট্রাই করতে পারেন। এখন আপনি বলতে পারেন তাইলে আমারটা বেটার প্রোডাক্ট কেন করলাম না? কারণ ভাই আমারটা যদি এখন বেটার করতে চাই, এটার কস্টিং বেড়ে যাবে, আর এটা আমারটা টার্গেট কাস্টমার এটা কিনতে পারবে না। সো ইটস ভেরি, মানে কি বলবো, এটা অ্যাকসেপ্টেবল একটা অ্যান্সার, রাইট? যে আমি যদি এটাকে এখন 100% বেটার করতে চাই, এটা তো আইফোন বানানো সম্ভব না, মানে সম্ভব হয়তো চাইলে আমি করতে পারবো, কিন্তু আইফোন যদি বানায় ফেলি, এটা আমার টার্গেট কাস্টমার যেটা যারা 10-15 হাজার টাকার ফোন ইউজ করে, তারা তো এটা এফোর্ড করতে পারবে না। সো ওইটা আমার টিজির জন্য হবে না, রাইট? সো ওইটা আমার জন্য না। সো এই কারণেই আমি বেটারটা করছি না। আপনি যদি বেটার চান ভাই, গো ফর আইফোন, গো ফর স্যামসাং। তখন বলবো আরে এটা তো ভালো কথা বলছে, কিন্তু আপনার বাজেট যদি বা 10-15 হাজার টাকা থাকে, তাইলে আপনি আমারটা ট্রাই করে দেখতে পারেন। এখন অন্যটা কেন ট্রাই করবেন না? কারণ আমার এই ইউএসপি এটা আছে। It makes sense, right? So তখন this is how branding works, this is how content marketing works. Content marketing এ কখনোই আপনারা বলবে না ভাই এই আমার প্রোডাক্ট কিনো, খুব সাটল ওয়েতে করবে, তাও আপনার ফানেলের শেষে গিয়ে, শুরুতে গিয়ে বা মাঝখানে গিয়ে সে আপনাকে বুঝাবে, আপনাকে এডুকেট করবে, আপনাকে কম্পিটিশন নিয়ে, মার্কেটের অন্যান্য প্রোডাক্ট নিয়ে তখন বুঝাবে। আপনি ইন্টারেস্টেড হলে এমনি আসবেন তখন। গিভিং মানে টেকিং না, গিভিং মেন্টালিটি থাকবে। এবং যখন আপনি আপনার কাস্টমারকে দিতে থাকবেন, তখন দিন শেষে যদি সে পারচেজ ডিসিশন নেয়, আপনার কাছ থেকে আসবে। ট্রাস্ট মি, সে আসবে। আপনি মনে করতে পারেন ভাই আমি যদি তাকে অন্য রাস্তা চিনাই দিই, সে তো অন্য রাস্তায় চলে যাবে, সে তো আমার রাস্তা আসবে না। ট্রাস্ট মি, সে আসবে। আপনারা অন্য রাস্তায় কয়জন যাবে? 10 জনকে যদি বলেন 8 জন যাবে, 2 জন আসবে, এবং 2 জন কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না, রাইট? কাস্টমাররা দিন শেষে এই জিনিসগুলো খোঁজে এবং তারা ভেরি স্মার্ট। কাস্টমারদেরকে তারা বোকা ভাবে, যে বোকা ভাবে নিলাম, তারা আসলে সবচেয়ে বড় বোকা যেসব মার্কেটে। কখনোই কাস্টমারকে আন্ডার এস্টিমেট করা যাবে না, ঠিক আছে? যে নেভার আন্ডার এস্টিমেট ইউর কাস্টমার। যারা এই জিনিসগুলো করে, ব্র্যান্ডিং যারা করে, যারা এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এবং তারা কিন্তু সাইকোলজি নিয়ে খেলে, কাস্টমার সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার নিয়ে খেলতে হয়। সো এটা কিন্তু ভেরি কমপ্লেক্স জব, এবং আবার খুব কমপ্লেক্স জবও না যেটা আপনি করা যাবে না, এবং বা এটার জন্য আপনাকে অনেক বড় ডিগ্রি থাকতে হবে বা একটা ব্র্যান্ড ম্যানেজার হায়ার করতে হবে ফর এসএমই অর স্টার্টআপস। আমি কর্পোরেটের কথা বলছি না, কারণ কর্পোরেটের প্রোডাক্ট পোর্টফোলিও অনেক বড় হয়। কারণ একটা ব্র্যান্ডের আন্ডারে 3-4টা সাব ব্র্যান্ড থাকে, এসকিউ থাকে, তো হাজার শত থাকতে পারে। সো ওইটার জন্য একটা ডেডিকেটেড ডিপার্টমেন্ট বা ব্র্যান্ড ম্যানেজার বা হেড অফ ব্র্যান্ড দরকার হতে পারে। সো ওইটা ডিফারেন্ট। কিন্তু যদি এসএমই হয়, ইন টার্মস অফ এসএমই স্টার্টআপ, ওইটার জন্য এই ব্যাপারগুলোতে আপনার ফোকাস রাখতে হবে, ঠিক আছে? সবচেয়ে যে বললাম ব্র্যান্ডিং এর যে মাইন্ডসেটটা, এটা থাকবে। হেল্প করার একটা মানসিকতা থাকতে হবে, এবং
দিন শেষে কাস্টমারকে ভাবতে হবে যে এরা আমার বন্ধু, এরা আমার শত্রু না, এবং মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চিন্তা করা যাবে না। বাংলাদেশের জন্য আসলে এই ব্যাপারটা খুব ট্রান্সপারেন্ট tough। এন্ড অনেস্ট। হ্যাঁ, খুবই ট্রান্সপারেন্ট, খুবই অনেস্ট থাকতে হবে এবং উদার মনোভাব সম্পন্ন থাকতে হবে। খুব হীনমন্যতায় ভোগা যাবে না, আরে এই লোক যদি আমার প্রোডাক্ট নাও কিনে আমি তো মরে যাবো না, ঠিক আছে। কিন্তু এটা নেগেটিভ সেন্সে না, আরে ধুর আপনি একটা কাস্টমার ব্যাড রিভিউ দিলে নেগেটিভ দিলে কি যায় আসে, জান আপনার মতো একটা কাস্টমার না থাকলে কি যায় আসে, এরকম সেন্সে না আবার, ঠিক আছে। কারণ আমি আমার প্রথম বইতে এটা আবার লিখছিলাম যে একটা কাস্টমার ধরাই দিয়েছে $180 মিলিয়ন যে ইউনাইটেড ব্রেক্স গিটার কেস স্টাডিতে। সো এরকম হেল্পফুল একটা যে কাস্টমার হচ্ছে আপনার স্টেক হোল্ডার, রাইট। যে এরা আমার ফ্রেন্ড, এরা স্টেক হোল্ডার, এবং এরা হচ্ছে আমার দিয়ে আমার প্রোডাক্ট বেঁচে থাকলে এবং এদেরকে সার্ভ করে আমাকে টিকে থাকতে হবে। সো আপনি যদি ভাবেন এদেরকে বোকা বানায় মাঠাল কাঁঠাল ভেঙে খাইতে ব্র্যান্ড বিল্ড আপ করতে পারবেন, এই স্ট্র্যাটেজি 1-2 দিনের জন্য সাময়িকভাবে কাজ করতে পারে কিন্তু সাস্টেইন করবে না, টেকসই হবে না। প্রলয় ভাই, মানে আমরা কিন্তু বিভিন্ন সময় শুনি যে এই ব্র্যান্ডের ভ্যালু হচ্ছে $এত বিলিয়ন, $এত মিলিয়ন, এবং আমরা আজকে সম্পূর্ণ পডকাস্টে ব্র্যান্ড বিল্ডিং নিয়ে কথা বলেছি এবং ব্র্যান্ড বিল্ড করলে কিভাবে আসলে ব্র্যান্ড বিজনেসকে বাড়াতে হেল্প করে এটা নিয়ে কথা বলেছি। কিন্তু আসলে ব্র্যান্ডের ভ্যালুয়েশনটা কিভাবে মেজার করা হয়, এটার কি কোনো নিয়ম কানুন আছে নাকি? আচ্ছা, তার আগে শুরুতে একটু বলে রাখি আমি, বা এটা হয়তো পডকাস্টের শুরুতে বলা উচিত ছিল, মানে আমি এমন কেউ না যে ভাই আমার কথাগুলাই একদম বেদবাক্য, মানে একদম এইটাই হবে এর কোনো এমন, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের পড়াশোনা থেকে, নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে বললাম। অনেকেই আসেন আমার চেয়ে বেটার জানেন, অনেকে আসে বলতে পারেন যে না প্রলয় ভাই এটা আপনি ভুল বলছেন, আমার এক্সপিরিয়েন্স বলে এটা একটু এরকম। হ্যাঁ, হইতেই পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ব্র্যান্ডিং এবং মার্কেটিং এ অনেক সময় এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। ওকে, ঠিক আছে। এবং গেরিলা মার্কেটিং, গ্রোথ হ্যাকিং, এই টার্মগুলো এখান থেকে আসছে। যদি ধরাবাঁধা নিয়ম থাকতো এই টার্মগুলো আসতো না। গেরিলা মার্কেটিং, গ্রোথ হ্যাকিং, ক্রিয়েটিভিটি দেখানোর কোনো সুযোগ থাকতো না, যে ভাই এটা তো অঙ্কের মতো ফিজিক্স, আমি এর বাইরেও যেতে পারবো না, এদিক সরতে পারবো না, আমাকে এইটাই ফলো করতে হবে। মার্কেটিং একেবারেই এরকম না। হাতে কোনো অল্প কিছু স্ট্র্যাটেজি যেগুলো আপনি মোটামুটি ফলো করতে হবে, যেগুলো আপনার রিসার্চাররা, অনেক বড় বড় রিসার্চার অনেক বছর ধরে রিসার্চ করে, প্রোডাক্টে অনেক মানুষের উপর জরিপ করে, সার্ভে করে একটা এই দাঁড় করাইছে, স্ট্যাটিস্টিক্সে এগুলোর উপরে রিসার্চ করে কিছু ফ্রেমওয়ার্ক দাঁড় করাইছে, যে হ্যাঁ এই ফ্রেমওয়ার্কটা এই ক্ষেত্রে কাজে লাগতে পারে। কিন্তু নট নেসেসারিলি যে 100% এইটাই হবে, এইটার বাইরে যাওয়া যাবে না, বা এইটার বাইরে যারা গেছে তারা ভুল, এমন কিছু কিন্তু আমি বলছি না। ওকে, এইটা মোটামুটি আমি বাজি ধরে বলতে পারি, আমার এই কথার মধ্যেও অনেকেই এইটা ভুল প্রমাণ করেও সাকসেস দেখাইতে পারে। হ্যাঁ, প্রলয় ভাই তো বলছে এইভাবে, আমি এইভাবে না গিয়ে সাকসেস দেখাইতে পারবো, ব্র্যান্ডিং করে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি নিজেই তো বললাম, এই যে বললাম যে ব্র্যান্ডিং এর একটা জিনিস, এই ইউএসপি এর কথা বললাম, যেটা আমাকে কিন্তু কেউ বলে নাই। ঠিক আছে। তারপরে আরেকটা ব্যাপারে যে ব্র্যান্ডিং এর অনেক জিনিসগুলো, এগুলো আমি নিজে শিখছি এক্সপিরিয়েন্স করে। সো আপনারাও আমার চাইতে যারা এক্সপিরিয়েন্স আছে, যারা বড় মার্কেটার, তারা তো এই এক্সপিরিয়েন্স থেকে, এবং প্রায় আমি বলতে শুনি যে ভাই যখন আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি তখন শিখছি একরকম, যখন আমি শুরু করছি ক্যারিয়ার তখন দেখি দুনিয়া আরেক রকম। সো মার্কেটিং এর কেতাবি সংজ্ঞায় পুরোপুরি ভরসা করবেন না। এটা আপনার ভালো সিজিপিএ দিবে, ভালো আইডিয়া দিবে, মানে সম্যক ধারণা দিবে, কিন্তু দিস ইজ নট দ্য এন্ড। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা কি। সো আগেই আমি বলে রাখলাম যে আমি যে খুব বড় ব্র্যান্ডিং বিষয় হয়ে গেছি, ব্যাপারটা এরকম কিছু না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি বলছিলেন যে ব্র্যান্ডিং ভ্যালুয়েশন কিভাবে হয় বড় বড় কোম্পানির। আমি যতটুকু জানি বেসিক্যালি এটা মার্কেটিং এর মানে চ্যাপ্টার না, এটা হচ্ছে ফিন্যান্সের চ্যাপ্টার। তো আমি যতটুকু জানি ভ্যালুয়েশন গুলা করা হচ্ছে কয়েকটা ধাপে বা কয়েকটা ভাবে। ধরেন এর মধ্যে একটা আছে কস্ট বেসড ভ্যালুয়েশন, মানে হচ্ছে আপনার এই ব্র্যান্ডটা বিল্ড করতে কত টাকা ইনভেস্ট করতে হয়েছে এই পর্যন্ত, বা কত টাকা খরচ হয়েছে, একদম টিভিসি ওবিসি থেকে শুরু করে আপনার এমপ্লয়ীদের বেতন, আপনার মার্কেটিং বাজেট, আপনার মিডিয়া বাইং, হ্যাঁ অপারেটিং কস্ট, সবকিছু মিলাই, ঠিক আছে। তারপরে আপনার ব্র্যান্ড অ্যাসেট, ধরেন আপনার একটা লোগো বানাইতে হয়তো $1 লাখ লাগছে বা $5 লাখ লাগছে, এটা আপনার এই খরচগুলো এখানে অ্যাড হবে। এটা একভাবে ভ্যালুয়েশন করা হয়। আরেকভাবে ভ্যালুয়েশন হতে পারে আপনার কাস্টমার, আপনার ট্র্যাকশন কত, আপনার প্লে স্টোরে আপনার মোবাইল ডাউনলোড আছে এত লাখ, আপনার কাস্টমার এই মুহূর্তে আপনাকে পার ডে অর্ডার করে এত লোক কাস্টমার, তারপরে আপনার সাইট ভিজিট করে পার ডে এত লাখ ট্রাফিক, তারপরে আপনার এই মুহূর্তে এতজন অর্ডার করছে বা আপনার ট্রাফিক ভিজিট করছে, বা আপনার অ্যাক্টিভলি আপনার সাইট ইউজ করতেছে বা আপনার প্রোডাক্ট ইউজ করতেছে। এই ধরনের যে একটা ট্র্যাকশন নর্মালি স্টার্টআপ ভ্যালুয়েশন গুলোতে এগুলো কাউন্ট করা হয়। এই টোটালের উপরে একটা করা হয় যে তাহলে আপনার ভ্যালুয়েশন করে যে আমার এত লাখ কাস্টমার আছে, ঠিক আছে। এই কাস্টমার গুলো অনেক কিছু হতে পারে, অ্যাপ ইউজার, ট্রাফিক ভিজিটর অন, হ্যাঁ, তাই এগুলো এরকম কিছু।
আরেকটা ভ্যালুয়েশনের মেথড হইতে পারে আপনি কত টাকা আর্ন করছেন, আপনার ইনকাম কত হচ্ছে ওই ব্র্যান্ড থেকে। যে আপনি ব্র্যান্ডটা ডেভেলপ করছেন, এই ব্র্যান্ড আপনাকে পার মান্থ এত কোটি টাকা সেল এনে দিচ্ছে, তাহলে এক বছরে কত টাকা আনতেছে, এভাবে একটা ভ্যালুয়েশন হতে পারে। বা আপনি সবকিছু মিলায় একটা ভ্যালুয়েশন করতে পারেন যে টোটাল আমাকে এই ব্র্যান্ডটা বিল করতে এত টাকা খরচ হয়েছে, এখন আমাকে এই ব্র্যান্ড এক বছরে এত টাকা এনে দিচ্ছে, এবং আমার টোটাল এত এত ট্রাকশন আছে পার ডে, আমার এত ডাউনলোড হচ্ছে, এত লোক ভিজিট করতেছে আমার ওয়েবসাইট, এতগুলো লোক অর্ডার করতেছে আমার প্রোডাক্ট পার ডে। সো সবকিছু মিলাই এই ভ্যালুয়েশন গুলো হয়। ওকে, এগুলো খুব ক্যালকুলেটিভ। সবচেয়ে মজার ভ্যালুয়েশন হচ্ছে টেকনোলজি স্টার্টআপের ভ্যালুয়েশন গুলা। ঠিক আছে, আমি আমার এক ফ্রেন্ডের কাছে শুনছি, আমার এক ফ্রেন্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট ও চিফ অফ দ্য অনেক বড় বড় কয়েকটা কোম্পানির চিফ ফিনান্স অফিসার ছিল। টেকনোলজি কোম্পানির ভ্যালুয়েশন এরকম ধরেন আপনি খরচ করছেন 10 লাখ টাকা, 10-12 লাখ টাকা, আপনি কেমনে ভ্যালুয়েশন 1 কোটি টাকা দেখাতে পারবেন। আরো মজার ব্যাপার হচ্ছে এই যে কাস্টমারের কথা বললাম, আপনি বলবেন যে আপনি ধরেন বললেন আমার কাছে লয়াল কাস্টমার আছে 100 জন, এই 100 জন কাস্টমার লাইফ টাইম ভ্যালু ক্যালকুলেট। ঠিক আছে, শুনতে মজার হইতে পারে, কিন্তু একটাও ফেলে দিতে পারবে না কোনো ইনভেস্টর বা কেউ যদি কিনতে চায়, বা আপনি যদি ভ্যালুয়েশন দাঁড়াইতে চান, কোনো ফিনান্সিয়াল অ্যানালিস্ট বা কোনো কোর্ট ডিনাই করতে পারবে না আপনার এই লজিক। ঠিক আছে, কারণ এইটা রিসার্চ করে একাডেমিকলি এটা এস্টাবলিশড, কর্পোরেটে এটা এস্টাবলিশড। ঠিক আছে, যে ভাই আমার 100 জন লয়াল কাস্টমার আছে, তারা রেগুলার পারচেস করে, থিঙ্ক অ্যাবাউট তাদের লাইফ টাইম ভ্যালু। সবাই যদি 70 বছর করে বাঁচে এবং তারা 70 বছর পর্যন্ত তাদের প্রোডাক্ট যদি আমার কিনে থাকে, তাহলে আমার দেখেন কত টাকা আসে। একদম এক্সেল শিটে আপনি ভ্যালুয়েশন বের করে ফেলতে পারবেন। পার কাস্টমার লাইফ টাইম ভ্যালুতে এত টাকা প্রোডাক্ট সেল করেন, তাহলে 100 জনে কত হয়, এত বছরে এত কত হয়। একদম এটা মানে কোনো ধোঁয়াশার কিছু নাই, স্পষ্ট করে একটা ফিগার চলে আসবে আপনার যে এত টাকা ভ্যালু। ফিনান্সিয়াল অ্যানালিস্টরা এগুলো ক্যালকুলেট করে। সো এই আর কি। প্রলয় ভাই, আজকে আমরা অনেক আলোচনা করলাম ব্র্যান্ডিং নিয়ে। আশা করি যারা দর্শকরা দেখছেন তারা কিন্তু তাদের টাইমটা ইনভেস্ট করলেন। তো এটা আমাদের জায়গা থেকে আসলে দায়িত্ব যে মাসালাদার কোনো কন্টেন্ট দেয়া জরুরি, কারণ মানুষ বিরক্ত হয়ে যায়, একটু আনন্দ খোঁজে সব জায়গায়। আমরা চেষ্টা করেছি যে তার পাশাপাশি কিছু ভ্যালু দেয়া। তো যারা আসলে দেখবেন তারা যেন এটা তাদের রিয়েল লাইফে কাজে লাগাতে পারেন। তারা যদি বিজনেস শুরু করেন, আজকে ব্র্যান্ডিং নিয়ে যে আলোচনাটা হলো, তারা যেন ইউজ করতে পারেন। কেউ যদি চিন্তা করেন যে পার্সোনাল ব্র্যান্ড বিল করবেন, তারা যেন ইউজ করতে পারেন। ওই জায়গা থেকেই আসলে আলোচনাটা হয়েছে। তাহলে ভাই আমরা আজকে তাহলে শেষ করি। আপনি কষ্ট করে সময় বের করে স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আনার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।